এসএসসি 2025 পরীক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ফিজিক্স নিয়ে অনেক বেশি টেনশনে আছো। ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেখান থেকে কোশ্চিন প্রতিনিয়ত পরিবর্তনশীল। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, বেসিক কনসেপ্টের কিন্তু পরিবর্তন হয় না। আরেকটা কথা যে আমরা এমসিকিউ নিয়ে আরো বেশি টেনশনে থাকি, যে এত বড় বই, এতগুলো এমসিকিউ, কোনটা আসবে কোনটা না আসবে। আরো একটা বিষয় যে গাইডে অনেক বেশি এমসিকিউ থাকে, আমরা কোনটা পড়বো, শেষ সময়ে কোনটা পড়বো কোনটা না পড়বো। আজকে আমরা প্রায় 100টার মতো এমসিকিউ সলভ করব। যে 100টা এমসিকিউ সলভ করলে আমি আশা করি যে হুবহু এই কোশ্চিনটা না আসলেও এই প্যাটার্নের কোশ্চিন অবশ্যই আসবে। তো চলুন শুরু করি। আমরা প্রথমে অধ্যায় ভিত্তিক আলোচনা করব। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এভাবে ধাপে ধাপে আগাবো। তো প্রথম অধ্যায়ের আমি প্রায় 10টা কোশ্চিন নিয়েছি। এই 10টা কোশ্চিন এখন আমরা দেখি। তো প্রথম প্রশ্ন আমাদের ছিল, একটি স্ক্রু গজের স্ক্রুয়ের পিচ হচ্ছে 0.5 মিলিমিটার এবং হচ্ছে ভাগ সংখ্যা কত, 100। তাহলে স্ক্রু গজের ন্যূনাঙ্ক কত? তো অনেকেই আমরা করে দিব কি, পিচ সবসময় আমরা জানি 1 মিলিমিটার। তবে এইখানে কিন্তু পিচ 1 মিলিমিটার দেওয়া নেই, এখানে কত দেওয়া আছে, 0.5 মিলিমিটার। তাহলে 0.5 ভাগ হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত, 100। তাহলে আমাদের মান কত আসবে? তাহলে আমরা পাইলাম 0.005। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এটা। আচ্ছা করে বুঝছি। দ্বিতীয় প্রশ্ন, যে ভার্নিয়ার ধ্রুবক 0.02 ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? তো আমরা কি জানি, ভিসি সমান সমান কি, ভিসি সমান সমান 1 মিলিমিটার ভাগ হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এন সমান সমান কি লিখবো, 1 ভাগ ভার্নিয়ার ধ্রুবক কত, 0.02। তাহলে 1 ভাগ 0.02, আমাদের মান আসলো 50। আমাদের এটা অ্যান্সার। তারপরে থার্ড প্রশ্ন, যে কোনটি লব্ধ রাশি? এই যে কোনটি লব্ধ রাশি, কোনটি মৌলিক রাশি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। কোনটি লব্ধ রাশি? আমরা খেয়াল করি, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, 7টা মৌলিক রাশি আমরা জানি। তার মধ্যে খেয়াল করি এই যে তাপ, এখন তাপের ইকুয়েশন আছে কিউ ইজ ইকুয়াল টু কি, ms ডেল থিটা। তাহলে খেয়াল করি তাপ কয়টা রাশির উপর নির্ভর করছে, ভর, আপেক্ষিক তাপ, তাপমাত্রা, এই কয়েকটা রাশির উপর নির্ভর করছে। তাই তাপ একটা কি হবে, লব্ধ রাশি হবে। আশা করি বুঝছি। নিচের কোনটি লব্ধ একক? এম্পিয়ার, কেলভিন, নিউটন, ক্যান্ডেলা। খেয়াল করি এম্পিয়ার তড়িৎ প্রবাহের একক, এম্পিয়ার এটা হবে না। তাহলে কেলভিন, এটা হচ্ছে তাপমাত্রার একক, এটাও হবে না। নিউটন কিসের একক? বলের একক। বল সমান সমান আমরা কি জানি, ভর গুণন ত্বরণ। তাহলে এখানে দেখো দুইটা রাশি, একটা ভর একটা ত্বরণ, তাহলে নিউটন কি হবে, লব্ধ একক হবে। তাহলে অ্যান্সার হবে আমাদের এটা। নিচের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর রাশি, তাহলে যে রাশিগুলোর দিক আছে সেগুলো হবে কি, ভেক্টর রাশি। এখানে খেয়াল করি ত্বরণ একটা ভেক্টর রাশি, কিন্তু দ্রুতি কি নয়, ভেক্টর রাশি নয়। তাহলে এটা হবে না। খেয়াল করি ভর, সময় দুইটাই মৌলিক রাশি। স্মরণ একটা ভেক্টর রাশি, বেগও একটা ভেক্টর রাশি। তাহলে অ্যান্সার হবে আমাদের এটা। পরেরটা দেখি, দেখার আর দরকার নাই, তবুও দেখি। চাপ আর ঘনত্ব, চাপ একটা স্কেলার রাশি, ঘনত্ব একটা স্কেলার রাশি। এখন এখান থেকে আমি যে বিষয়টা বলি, যে এই যে 3 থেকে 5 এর মধ্যে একটা অবশ্যই আসবে। এবার আমাদের 6 নম্বর প্রশ্ন, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী দেন কোন বিজ্ঞানী? তাহলে আমরা কি জানি, সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী দেন হচ্ছে বিজ্ঞানী থেলিস। একটি তারের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত হবে? তো এটা একটা সহজ কনসেপ্ট হচ্ছে, দৈর্ঘ্য পরিমাপে 1% ত্রুটি হয়, ক্ষেত্রফল পরিমাপে হবে তার দ্বিগুণ, তার মানে 2%, এবং আয়তন পরিমাপে হবে তার 3 গুণ, 3%। আবার একটু আমাদেরকে অপশনের দিকেও তাকাতে হবে, যদি আমাদের কাছাকাছি মান থাকতো, যেমন এখানে 1% আছে, এটা তো হবেই না। 2% আছে, 10% আছে, 20% আছে। খেয়াল করি 20 এবং 10 এর দিকে, 10 হচ্ছে 1 এর 10 গুণ, 20 হচ্ছে 1 এর 20 গুণ। তাহলে এই দুটো হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। এখন যদি এভাবে থাকতো যে এটা 2%, এখানে 2.5%, এখানে 5%, তাহলে কিন্তু তখন আমাদেরকে একটু ম্যাথ করতে হতো। এবার আসি 8 নম্বর প্রশ্ন, আমাদের দেওয়া আছে স্ক্রু গজের ত্রুটি। তাহলে স্ক্রু গজে 2 ধরনের ত্রুটি হতে পারে, একটা হচ্ছে শূন্য ত্রুটি আর একটা হচ্ছে ব্যাকলাস ত্রুটি। এখন বলতে পারি যে ধনাত্মক ত্রুটি এবং ঋণাত্মক ত্রুটিও কিন্তু এখানে আছে। কথা হচ্ছে এই ধনাত্মক ত্রুটি এবং ঋণাত্মক ত্রুটি হচ্ছে শূন্য ত্রুটির অন্তর্গত, তাই এই দুইটা মেইন ত্রুটি। তাহলে অ্যান্সার হবে আমাদের কি, 1 ও 3, গ নাম্বার। এবার আসি 1 গিগাবাইট হলো, গিগাবাইট আমরা এই সিকোয়েন্সটা জানি, মেগা, গিগা, টেরা। তাহলে মেগা এটা কি জানি 10 পাওয়ার 6, মেগা কি জানি 10 পাওয়ার 9, টেরা হচ্ছে 10 পাওয়ার 12। খেয়াল করি অপশনের দিকে, গিগাবাইট হলো মেগাবাইটের 1000 গুণ। খেয়াল করি 10 পাওয়ার 9 ভাগ হচ্ছে 10 পাওয়ার 6, কত আসবে, 1000। তার মানে এত গুণ বড়, তার মানে এটা আমাদের ঠিক আছে। তারপরটা দেখি টেরাবাইটের 1000 গুণ ছোট। খেয়াল করি টেরাবাইট হচ্ছে 10 পাওয়ার 12, এটা হচ্ছে 10 পাওয়ার 9, তাহলে কত গুণ ছোট, 1000 গুণ ছোট। কিলোবাইটের 10 পাওয়ার 9 গুণ বড়। খেয়াল করি কিলোবাইট হচ্ছে কত, 10 পাওয়ার 3,
তাহলে এর কত গুণ বড়? 10⁶ গুণ বড়, কিন্তু এখানে দেওয়া আছে 10⁹ গুণ বড়, তাহলে এটা হবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 হবে আর 2 হবে। তাহলে অ্যান্সার হবে 1 ও 2। আলোক বিজ্ঞানের স্থপতি, তাহলে আলোক বিজ্ঞানের স্থপতি ইবনে আল হাইয়াম। আমরা প্রথম অধ্যায়ে দেখলাম, এখন আমরা দ্বিতীয় অধ্যায় দেখব। দ্বিতীয় অধ্যায়ে আমি আবার 10টা প্রশ্ন নিয়েছি। এই 10টা প্রশ্ন সলভ করলে আশা করা যায় যে দ্বিতীয় অধ্যায় থেকেও আমরা কমন পাবোই। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এর সরণ নির্ণয়ের জন্য কোন সূত্রটি প্রযোজ্য? তো সরণ নির্ণয়ের আমরা কয়টা ইকুয়েশন জানি? দুইটা। s = কি ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে খেয়াল করি, যেহেতু আমাদের বেগটা কি দেওয়া ছিল যে স্থির অবস্থান থেকে, তাহলে u0, তাহলে s সমান কিন্তু হাফ at স্কয়ার, তার মানে এটা দিয়ে হবে না। আরেকটা s সমান আমরা কি জানি? একটা ইকুয়েশন জানি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। তাহলে u যেহেতু 0, তাহলে v স্কয়ার সমান কি? 2as। তাহলে s সমান কি হবে? v স্কয়ার ভাগ 2a। তাহলে s সমান v স্কয়ার ভাগ 2a। তাহলে এটা আমাদের অ্যান্সার। 2 নাম্বার, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ বনাম সময় লেখচিত্র কোনটি? তাহলে যখন আমরা একটা বস্তুকে সোজা উপরের দিকে নিক্ষেপ করি, সেটা কত ত্বরণে চলে? g মন্দনে চলে। তাহলে g এর কিন্তু কোনো প্রকার পরিবর্তন হয় না। যেমন এখানে কমছে, সময়ের সাথে সাথে কমছে, তার মানে এটা হবে না। এখানে সময়ের সাথে সাথে ত্বরণটা কি আছে? একই আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। আশা করি বুঝছি, পরেরগুলো দেখার দরকার নেই। নিচের কোনটি সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য? তো সমবেগের ক্ষেত্রে প্রযোজ্য যে যখন এই বরাবর দেওয়া আছে y অক্ষ বরাবর সরণ, x অক্ষ বরাবর সবসময় তিনটাতেই t দেওয়া আছে। তাহলে সরণ বনাম সময় যখন একটা স্ট্রেট লাইন পাবো, তাহলে এটা কিসের লেখচিত্র? সমবেগের লেখচিত্র। তার মানে ঠিক আছে। তারপরে খেয়াল করি, সময়ের সাথে সাথে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, এটাও সমবেগের লেখচিত্র। এটাতে খেয়াল করি যে এখানে সময়ের সাথে সাথে ত্বরণের মানটা কি? 0, তো কোনো প্রকার ত্বরণ সৃষ্টি হচ্ছে না, এটা সমবেগের লেখচিত্র। তাহলে আমাদের অ্যান্সার হবে তিনটাই, 1 2 3। আশা করি বুঝছি। আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য? সমত্বরণ যখন সরণ থাকবে এই বরাবর, y অক্ষ বরাবর সময়, x অক্ষ বরাবর সময়, এবং এটা কি হবে? একটা ঠিক এইরকম দ্বিঘাত সমীকরণের লেখচিত্র। তাহলে যেহেতু s = কি? ut প্লাস হাফ at স্কয়ার, এটা দ্বিঘাত সমীকরণের লেখচিত্র। অবশ্যই এটা কি? ত্বরণের লেখচিত্র। খেয়াল করি, এই বরাবর সময়, এই বরাবর বেগ, যখন এটা কি স্ট্রেট লাইন পাবো, এটা কিসের লেখচিত্র হবে? ত্বরণের লেখচিত্র হবে। এ বরাবর সময়, এ বরাবর ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এক্ষেত্রেও তিনটাই অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ, 1 2 3। তারপরে দেখি, একটি ভারী স্থির বস্তুর সাথে নগণ্য ভরের একটি বস্তু v মিটার/সেকেন্ড বেগে ধাক্কা খেলো, নগণ্য বস্তুটি কোন দিকে যাবে? কোন দিকে কত বেগে যাবে? খেয়াল করি, আমরা যদি এটা আমাদের 4 অধ্যায়ের প্রশ্ন হয়ে গেছে, কিন্তু যেহেতু বেগ রিলেটেড আছে, বলছে একটা ভারী বস্তু আর একটা হচ্ছে নগণ্য ভরের বস্তু। তাহলে আমরা কি জানি? এটাকে আমরা 2 নাম্বার বস্তু ধরি। v2 সমান আমরা কি জানি? v2 সমান আমরা জানি m2 মাইনাস m1, এটাকে আমরা m1 ধরি, m1 ইনটু কি? u2 প্লাস কি হবে? 2 m1 u1 ভাগ m1 প্লাস m2, এটা জানি। খেয়াল করি, v2 এর বেলায় আমরা কি করব? সব m2 0, তাহলে মাইনাস m1 থাকলো, আর u2 এর মান কি? v ভাগ এই মানটাও কি আসবে? 0, যেহেতু u1 টা 0, তাহলে m1 প্লাস m2 টা আবার 0, যেহেতু নগণ্য বস্তু ধরছে, তাহলে ভাগ m1 কাটা, তাহলে কি পাইলাম? মাইনাস v। অর্থাৎ তার পরিবর্তিত বেগটা কত হবে? মাইনাস v বেগ প্রাপ্ত হবে। আশা করি বুঝছি। এবার আসি 6 নাম্বার প্রশ্নে। 72 কিলোমিটার/আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কত উচ্চতায় উঠবে? খেয়াল করি, এখানে h সমান কি? u স্কয়ার ভাগ টুয়াইস g। সহজ একটা সূত্র, u স্কয়ার ভাগ টুয়াইস g। তাহলে u এর মান আমরা ক্যালকুলেশন করি। প্রথমে কিলোমিটার/আওয়ারটাকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই মিটার/সেকেন্ড করতে হবে। তাহলে 72 ইনটু 1000 ভাগ কত দিব? ভাগ 3600। তাহলে আমরা পাইলাম 20। তাহলে 20 স্কয়ার, তাহলে এই সমান কি হবে? 20 স্কয়ার ভাগ 2 ইনটু 9.8। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে। 2 স্কয়ার, রাইট। তাহলে আমাদের কত আসলো? 20.4 মিটার। আশা করি বুঝছি। 7 নম্বর প্রশ্ন, যে 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলে দেওয়া হলো, তবে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? তাহলে এটা v সমান কি? সহজ একটা ইকুয়েশন, এখান থেকে আসে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2gh।
2gh, তাহলে v সমান সমান কি √2gh। তাহলে মান বসাই 2 × 9.8 এবং h এর মান হচ্ছে আমাদের কত 100। তাহলে আমরা ক্যালকুলেশন করে কত পাবো, তাহলে আমরা পাইলাম 44.27 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝছি। এই উদ্দীপকটা খেয়াল করি খুব ভালোভাবে, আমাদের এখান থেকে এই উদ্দীপক থেকে 8 এবং 9 নম্বর প্রশ্নের উত্তর করব। খেয়াল করি এই বরাবর দেওয়া আছে সময়, টাইম দেওয়া আছে সেকেন্ড এককে, এবং এই বরাবর দেওয়া আছে বেগ। খেয়াল করি 0, 5, 10 এই পর্যন্ত কি একই ত্বরণে চলছে। ত্বরণটা কত হবে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত 1 মিটার পার সেকেন্ড ত্বরণে গতিশীল। এখন 1 মিটার পার সেকেন্ড ত্বরণে গতিশীল কিনা খেয়াল করি। আমরা কি জানি বেগের পরিবর্তন কত 10 - 0 এবং সময়ের পরিবর্তন কত 10 - 0। তাহলে 10/10 কত আসলো 1 ms ইনভার্স 2। তার মানে 1 নাম্বার আমাদের সঠিক আছে। গাড়িটি শেষ 5 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। খেয়াল করি শেষ 5 সেকেন্ড, এখানে বেগ হ্রাস পাচ্ছে, তার মানে এখানে মন্দন চলছে। মন্দনটা প্রথমে বের করে নেই। তাহলে মন্দন কত হবে, বেগের পরিবর্তন এখানে 10 ছিল এখানে 0, তাহলে 10 - 0। সময়ের পরিবর্তন 15 থেকে 20 কত 5, তাহলে কত হবে 2 ms ইনভার্স 2। তাহলে এটা মন্দনের মান। তাহলে আমরা কি জানি s = ut - ½ at²। ইউ এর মান কত, ঠিক 15 সেকেন্ডের বেগটাকে, তাহলে 15 সেকেন্ডে বেগ হচ্ছে তার 10 ইন্টু সময় কত 5 মাইনাস হাফ, এর মান হচ্ছে তোমার 2, তাহলে 2 কাটা ইন্টু t² বলতে 5², তাহলে 50 - 25। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত 25, কিন্তু এখানে দেওয়া আছে 50, তাহলে এটা হবে না। তাহলে 1 আর 3 সঠিক, আমরা আর 3টা করলাম না। তাহলে আমাদের অ্যান্সার আছে এখানে 1 2 2 3, এখানে 1 ও 3, তাহলে গ নাম্বার সঠিক। নিচের কোনটি মন্দনের লেখচিত্র? মন্দন খেয়াল করি এই বরাবর সরণ, এই বরাবর সময়, তাহলে এটা কিসের লেখচিত্র? সমবেগের লেখচিত্র। এই বরাবর সরণ, এ বরাবর টি, ঠিক এটা উপরের দিকে যখন উঠবে তখন এটা হচ্ছে ত্বরণের লেখচিত্র। এখানে সরণটা একই আছে, সময়ের সাথে সাথে সরণের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা কিন্তু সমবেগের লেখচিত্র। এখানে খেয়াল করি আমাদের এই বরাবর, খেয়াল করি যখন এস দেওয়া আছে এই বরাবর এবং লেখচিত্রটি ঠিক এইভাবে যাবে তখন এটা হবে কিসের লেখচিত্র? মন্দনের লেখচিত্র। লেখচিত্র থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, সাথে এটা আর এই প্রশ্নগুলো তো আমাদের অনেকের কাছেই সহজ। আর সূত্রর যে কনভার্সন গুলা, যে এস এর সাথে এটা অন্যভাবে আসতে পারতো, যেমন হচ্ছে গড় বেগের ক্ষেত্রে ভি সমান সমান কি লিখি, ইউ প্লাস হাফ এ টি, এই টাইপের সূত্র আসতে পারে। এখন আমরা থার্ড চ্যাপ্টার দেখি। এখানে আমরা 10টা প্রশ্ন নিছি। এই 10টা প্রশ্ন সলভ করলে আমি আশা করি যে অন্তত একটা নয় 2টা আমরা কমন পাবো। প্রথম প্রশ্ন আমাদের, ঢালু তলের সাথে একটি বস্তুকে কত কোণে ছেড়ে দিলে গতি ঘর্ষণ সহগের মান বৃদ্ধি পায়? তাহলে গতি ঘর্ষণ সহগ মিউ কে = tan θ। আমি খেয়াল করি এই মানগুলো বসাই, তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে tan θ এর মান সর্বোচ্চ আসে, তাহলে অ্যান্সার হবে আমাদের 60 ডিগ্রি। 2 নাম্বার, একটি ভারী বস্তুর সাথে নগণ্য ভরের বস্তু ভি মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা খেলো, নগণ্য বস্তুটির বেগের পরিবর্তন কত হবে? দ্বিতীয় চ্যাপ্টারে আমরা দেখলাম যে বস্তুটার পরিবর্তিত বেগ কত হলো -v। তাহলে আগের বেগ ছিল v, পরিবর্তিত বেগ হলো -v। তাহলে বেগের পরিবর্তন আমরা এইভাবে করতে পারি, শেষ বেগ মাইনাস আদি বেগ। শেষ বেগ হচ্ছে -v, আদি বেগ হচ্ছে v, তাহলে -v, তাহলে কত হবে -2v। অ্যান্সার কত হবে -2v। ওকে, এবার আসি 3 নম্বর প্রশ্ন। আমাদের দেওয়া আছে একটা স্থির নৌকা, স্থির নৌকার দুই প্রান্ত থেকে দুইজন ব্যক্তি লাফ দিছে, একজনের ভর 80 কেজি এবং এর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ভর হচ্ছে 100 কেজি আর এর বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে নৌকাটা কোন দিকে যাবে? এটার জন্য আমরা প্রথমে যেই কাজটা করব, এদিকের ভরবেগ কাউন্ট করব। তাহলে 100 × 8 কত আসলো 800, এখানেও কত আসবে 80 × 10 কত আসবে 800। যেহেতু দুই পাশেরই ভরবেগ সমান, তাহলে এখানে কিন্তু নৌকাটা স্থির থাকবে। সহজ প্রশ্ন। যদি আমাদের ভরবেগ এই পাশে বেশি থাকতো তাহলে নৌকাটা এইদিকে যাইতো, যদি ভরবেগ এই পাশে বেশি হতো তাহলে এইদিকে যাইতো। আর কত বেগে যাইতো? তাহলে এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যদি এক্সাক্ট বেগটা জানতে চাইতো তাহলে এই ইকুয়েশনটা m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। আমাদের এখানকার খেয়াল করি এখানে u1 এবং u2 0 হবে, v1 v2 দেওয়া ছিল। ও সরি, আরেকটা বিষয়, এখানে যেহেতু নৌকা 3টা mu নৌকার ভর, এখানে সাথে m × v, নৌকার পরিবর্তিত বেগটা বের হয়ে যাবে। আশা করি বুঝছি। তেজস্ক্রিয় মৌল থেকে বিটা রশ্মি নির্গমনের কারণ কি? এটা হবে দুর্বল নিউক্লিয় বল। আবার যদি প্রশ্নটা এমন আসে যে নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য কোন বল দায়ী, তখন আসবে সবল নিউক্লিয় বল। আরো যদি এখান থেকে প্রশ্ন আসে যে কোনটি চমকপ্রদ বল, তখন আমরা বলবো যে কি
মহাকর্ষ বল হচ্ছে চমকপ্রদ বল। আরো একটা প্রশ্ন যদি এখান থেকে আসতে পারে যে সব থেকে দুর্বল বল কোনটা, তখন আসবে মহাকর্ষ বল। এবার আমাদের 5 নম্বর প্রশ্ন, 10 গ্রাম ভরের গুলি 6 কিলোগ্রাম ভরের বন্দুক হতে 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে এলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? খেয়াল করি এখানে পশ্চাৎ বেগ লেখা আছে, তাহলে মানটা আমাদের কি আসবে না, মাইনাস আসবে না। যদি পশ্চাৎ না লেখা থাকতো তাহলে মানটা মাইনাস আসতো। তাহলে সহজভাবে এখানে বন্দুকের পশ্চাৎ বেগ নির্ণয়ের সূত্রটা v m1 v1 ভাগ হচ্ছে কিন্তু m2 v2 ভাগ হচ্ছে বন্দুকের ভর m1। তাহলে খেয়াল করি বন্দুকের গুলির ভর কত, 10 গ্রাম, তাহলে 0.01 ইন্টু v2 এর মান আমাদের কত, 300, এবং এর ভর কত, 6 কেজি। তাহলে যেই মান আমাদের আসে, আচ্ছা আমাদের যেই মানটা আসলো সেটা হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝছি। যদি এখানে পশ্চাৎ কথা না থাকতো তাহলে কিন্তু মাইনাস দিয়ে আনসার আসতো, এটা একটু মাথায় রাখতে হবে। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? খেয়াল করি এখানে জিএইচ, জিডি এবং জিএইচ, এই এইচ দিয়ে আমরা কি বুঝাচ্ছি? এইচ বলতে এটা যদি পৃথিবী হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, তাহলে জিএইচ সমান সমান আমরা দুইটা ইকুয়েশন লিখতে পারি, একটা হচ্ছে জিএম ভাগ আর প্লাস এইচ স্কোয়ার, এটা একটা, অথবা জিএইচ সমান আমরা লিখতে পারি উপরে জি, নিচে হচ্ছে 1 প্লাস এইচ, সরি এখানে মাইনাস, ভাগ আর স্কোয়ার। তাহলে প্রথম এবং 3 নাম্বার এটা, এই দুইটা কি আছে, সঠিক আছে। এখন খেয়াল করি জিডি মানে গভীরতায়, গভীরতায় ইকুয়েশন এটা, জিডি সমান সমান কি 1 মাইনাস ডি ভাগ আর ইনটু হচ্ছে জি, পৃথিবী পৃষ্ঠে জি। তাহলে আমাদের অ্যান্সার তিনটাই, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত? আসলে পৃথিবীর কেন্দ্রে যাব, তার মানে ডি মানে কি আর, আর গভীরতা আমি চলে যাব, তাহলে এখানে আর এর মান বসে, আর আর কাটা গেল, তাহলে 1 মাইনাস 1 0, তাহলে আমাদের পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। আরো যদি আসে এখানে মহাকর্ষ বলের মানও 0 এবং ওইখানে বস্তুর ওজনও 0। এবার আসি 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অসংরক্ষণশীল বল? এখানে অসংরক্ষণশীল বল হচ্ছে আমাদের ঘর্ষণ বল। সহজ কথায় জ্ঞানমূলক এসব প্রশ্ন আসতে পারে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে 2 কেজি ভরের একটি বন্দুক হতে 10 গ্রাম ভরের একটি গুলি, খেয়াল করি 300 মিটার পার সেকেন্ডের বেগে বের হয়ে 8 সেন্টিমিটার পুরুত্বের তক্তায় 6 সেন্টিমিটার প্রবেশ করে গুলির বেগটা কত হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। তাহলে গুলিটা মানে কতটুকু যেতে পারবে, আমাদের এই প্রশ্নটা এটাই। তাহলে এর জন্য আমাদেরকে প্রথমে মন্দনটা বের করে নিতে হবে। মন্দন এ সমান সমান হচ্ছে আমাদের ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ হচ্ছে 2s। তাহলে ভি এর মান হচ্ছে যেহেতু অর্ধেক হয়ে যায়, তাহলে 150 স্কোয়ার মাইনাস 300 স্কোয়ার ভাগ 2s, s এর মান হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, তাহলে 0.06। তাহলে আমাদের a এর মান আসবে 56250 ms ইনভার্স 2। এখন এই a এর মানটা বসিয়ে আমরা s বের করব। তাহলে s এর ইকুয়েশন হচ্ছে কি, s সমান আসবে আমাদের u স্কয়ার ভাগ 2a, যেটা মান আসে। তাহলে u স্কয়ার কত, u আমাদের আদি বেগ কত, 300 স্কয়ার, তাহলে 300 স্কয়ার ভাগ 2a, এর মান হচ্ছে 56250। তাহলে আমাদের মান কত আসে, খেয়াল করি s এর মান ক্যালকুলেশন করে, তাহলে আমাদের মান আসলো 0.08 মিটার। এখানে আমাদের মান আসবে মিটারে, তাহলে এটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 8 সেন্টিমিটার, তাহলে আমাদের 8 সেন্টিমিটার প্রবেশ করবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। তারপর হচ্ছে বেগ 3 গুণ করা হলে কয়টি তক্তা ভেদ করবে? এটা খুব সহজ, যদি 3 গুণ করা হয় তাহলে কয়টা n স্কয়ার তক্তা ভেদ করতে পারবে, n স্কয়ার, তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে, তাহলে 3 স্কয়ার, 3 গুণ করা হয়েছে তাহলে 3 স্কয়ার কত হবে, 9টি তক্তা ভেদ করতে পারবে। তাহলে এটা আমাদের অ্যান্সার, আশা করি বুঝছি। এখন আমরা 4 অধ্যায় দেখি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক্ষমতার মাত্রা কোনটি? তো ক্ষমতা আমরা মুখস্থ না করে এভাবে করব যে ক্ষমতা সমান সমান কি, ক্ষমতা সমান সমান হচ্ছে কাজ ভাগ সময়, কাজ ভাগ সময়, কাজ ভাগ সময়। কাজ সমান সমান কি, বল গুণন সরণ, তাহলে বল গুণন সরণ ভাগ কি সময়, ভাগ হচ্ছে টাইম। তাহলে বল, বল সমান সমান কি ভর গুণন ত্বরণ, তাহলে m ইন্টু a ইন্টু সরণ ভাগ হচ্ছে কি টি। ভর, ভরের মাত্রা হচ্ছে m, ত্বরণের মাত্রা জানি আমরা lt ইনভার্স 2, সময়ের সরণের মাত্রা কি, সরণের মাত্রা l, এবং সময়ের মাত্রা আবার কি t। তাহলে কি আসলো l এর l স্কয়ার, তাহলে m l স্কয়ার, এখানে t ইনভার্স 2 আছে, এখানে 1, তাহলে কি হয়ে যাবে t ইনভার্স 3। তাহলে এভাবে আমরা বের করব। তাহলে বলের মাত্রা আসলো ml স্কয়ার t ইনভার্স 3, তাহলে এটা আমাদের অ্যান্সার। এখন দেখি 2 নম্বর প্রশ্ন, একটি বস্তুর বেগ 3 গুণ করা হলো গতিশক্তি পূর্বের গতিশক্তির কত গুণ হবে? তাহলে গতিশক্তি e কে সমান সমান আমরা কি জানি হাফ mv স্কয়ার,
তাহলে যেহেতু যেহেতু বেগটা কয় গুণ করা হয়েছে 3 গুণ, তাহলে 1/2 m ইন্টু 3v স্কোয়ার, 3v স্কোয়ার, তাহলে কি আসলো 1/2 m ইন্টু 9v স্কোয়ার। একটু সাজায় লিখি 1/2 mv স্কোয়ার ইন্টু কি 9, অর্থাৎ আগের গতিশক্তির কত গুণ হবে 9 গুণ। এই হলো অ্যান্সার। আশা করি বুঝছি। এবার দেখি 4 নম্বর প্রশ্ন, গতিশক্তির পরিবর্তন পূর্বের গতিশক্তির কত? তাহলে এখন তার গতিশক্তি এটাও, এবং পূর্বের গতিশক্তি কি ছিল হাফ mv স্কোয়ার। এখন যেহেতু আমাদের পরিবর্তন জানতে চেয়েছে তাহলে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে কত আসবে 8 গুণ। আশা করি বুঝছি, 8 ইন্টু হাফ mv স্কোয়ার। আশা করি বুঝছি। তাহলে এটার উত্তর 8 গুণ। এবার সেই 4 নম্বর প্রশ্ন বলছে এখানে একটা বস্তু দেওয়া আছে পি বস্তু, পি বস্তুটা ভূমি থেকে কত মিটার উচ্চতায় আছে? 60 মিটার উচ্চতায়, এবং এটুকু উচ্চতা দেওয়া আছে আমাদের 40 মিটার, এটুকু দেওয়া আছে 10 মিটার। এখন বলছে আর বিন্দুতে বিভব শক্তি কত? খেয়াল করি এটুকু যেহেতু আমাদের 40 এবং এটুকু আমাদের 10, তাহলে এটুকু অবশ্যই আমাদের কত হবে 10 মিটার হবে। তাহলে এইটুকু যদি 10 মিটার হয় তাহলে ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে? 20 মিটার উচ্চতায়। এখন বিভব শক্তি ইপি সমান সমান আমরা কি জানি? mgh, mgh। তাহলে পি বস্তুটা আছে, পি বস্তুটার ভর কত দেওয়া আছে? 10 কেজি। তাহলে 10 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত? 20। তাহলে আমরা ক্যালকুলেশন করি 10 ইন্টু 20 ইন্টু 9.8, তাহলে আমাদের কত আসলো? 1960 জুল। এটা আমাদের অ্যান্সার। এখন বলছে পি বস্তুটির অর্ধেক উচ্চতায় গতিশক্তি মোট শক্তির অর্ধেক। তো এরকম যখন প্রশ্ন থাকবে অর্ধেক উচ্চতায় গতিশক্তি মোট শক্তির অর্ধেক, এখন যদি বলে মোট শক্তি কত? মোট শক্তি এখানে যে তার বিভব শক্তি এটাই হবে তার মোট শক্তি। তো মোট শক্তি আমরা বের করতে পারবো mgh। তাহলে m এর মান হচ্ছে 10 ইন্টু 9.8 ইন্টু h এর মান কত ধরবো? 60। তাহলে আমাদের যে মান আছে 5880। এখন খেয়াল করি এখান থেকে যদি আমি 40 মিটার উচ্চতা নিই তাহলে বিভব শক্তিটা কি হবে? এর অর্ধেক হবে না? আচ্ছা, যদি আমাদের এরকম প্রশ্ন থাকে তাহলে অর্ধেক উচ্চতায় গতিশক্তি মোট শক্তির অর্ধেক হবে, তার মানে ঠিক আছে। তারপরে খেয়াল করি গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তর হয়েছে। এখানে খেয়াল করি এখানে কিন্তু বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, তার মানে এটা হবে না। এখন 3 নম্বর প্রশ্নটা তাহলে এটা আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি? অপশন দেখবো একটু। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 ও 3। আমাদের অ্যান্সার হচ্ছে খ। 2 কেজি ভরের একটি বস্তুকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো, কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে? 2 গুণ হবে। তো এটা করার জন্য আমাদের শর্টকাট একটু টেকনিক অবলম্বন করব। যখন একটা বস্তুকে আমরা ভূমি থেকে সোজা উপরের দিকে নিক্ষেপ করব এবং আমাদের জানতে চেয়েছে এবং এই রকম অপশন দেওয়া থাকবে যে গতিশক্তি বিভব শক্তির n গুণ বা বিভব শক্তি গতিশক্তির n গুণ, তো এটা আমরা এইভাবে সাজায় লিখবো। বলছে গতিশক্তি বিভব শক্তির n গুণ। যদি এইভাবে দেওয়া থাকতো যে বিভব শক্তি গতিশক্তির n গুণ, যেমন এটা দেওয়া আছে যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, যদি এইভাবে দেওয়া থাকতো যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তখনও এটাকে আমরা এইভাবে করে নিতাম যে গতিশক্তি বিভব শক্তির 2 গুণ। ঠিক আছে, এবং আমরা একটা ইকুয়েশন দাঁড় করাইছি এই সমান সমান ইউ স্কোয়ার ইন্টু 2 n প্লাস 1 ইন্টু হচ্ছে তোমার জি। তাহলে খেয়াল করি ইউ এর মান আমাদের কত? 19.6 স্কোয়ার ইন্টু 2 কত গুণ করছে? দ্বিগুণ, তাহলে 2 প্লাস 1 ইন্টু 9.8। আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মান আসলো 6.533 মিটার। তাহলে আমাদের এইটা অ্যান্সার। আশা করি বুঝছি। এবার আমাদের 7 নম্বর প্রশ্ন যে 100 মিটার উচ্চতা থেকে 2 কিলোগ্রাম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে পড়তে আরম্ভ করলো, কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে? ঠিক এইভাবেই সাজাবো, গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে। যখন এরকম করব তখন এটা সহজ একটা উচ্চতার h সমান সমান হবে n প্লাস 1 ইন্টু h। তার মানে h সমান সমান সহজভাবে h ভাগ n প্লাস 1। তাহলে আমাদের কি আসবে? h এর মান হচ্ছে আমাদের 100, তাহলে n এর মান কি 13 প্লাস হচ্ছে তোমার 1, তাহলে এই পুরো মানটা করলে কি আসবে? 100। খেয়াল করি তাহলে আমাদের মান কত আসলো, আমরা ক্যালকুলেটরের সাহায্যে করব। তাহলে আমাদের মান আসবে 75 মিটার। আশা করি বুঝছি। তা আমাদের এতটুকু মাথায় রাখতে হবে যে h সমান সমান হচ্ছে h ভাগ n প্লাস 1। এই hটা কিন্তু ওই যে টোটাল উচ্চতাটা। আশা করি বুঝছি। এবার আসে আমাদের 8 নম্বর প্রশ্ন। আমাদের উদ্দীপক দেওয়া আছে একটি কুয়ার গভীরতা 10 মিটার, 2 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটরের সাহায্যে কুয়াটি পানি শূন্য করতে সময় লাগে কয় মিনিট? 20 মিনিট। কুয়াটির ব্যাসার্ধ দেওয়া আছে 1 মিটার, এবং আমরা সাধারণত কুয়ার আকৃতি কি জানি? সিলিন্ডার শেপ। আমরা কিন্তু এইটা ধরে নিয়ে এই কাজ করব। এখন বলছে আমাদের কৃত কাজ কত? তো কৃত কাজ সমান সমান আমাদের কি? যে পানি শূন্য করব, তাহলে আমাদেরকে কি বের করতে হবে? mgh। কুয়াটি কিন্তু সম্পূর্ণ পানিতে পূর্ণ ছিল, এভাবেই কাউন্ট করতে হবে। mgh আমাদের হচ্ছে কৃত কাজ। তো m আমরা কিভাবে বের করব? m বের করার জন্য প্রথমে আমাদেরকে কি বের করতে হবে? প্রথমে আমাদের
আয়তন নির্ণয় করতে হবে। আয়তন যেহেতু এটা সিলিন্ডার, তাহলে আয়তন সমান সমান কি হবে, পাই আর স্কয়ার ইনটু এইচ। তাহলে পাই আমরা ক্যালকুলেশন করি 3.1416 ইনটু আর স্কয়ার 1 স্কয়ার ইনটু এইচ এর মান আমাদের কত দেওয়া আছে 10 মিটার। তাহলে আমাদের যে মানটা আসে, তাহলে আমাদের আসলো 31.416, 31.416 এত ইনটু এর সাথে আমরা কি কি গুণ করব, এর সাথে যদি পানির ঘনত্ব রো ইজ ইকুয়াল টু আমরা কি জানি m ভাগ v, তাহলে m সমান সমান কি হবে রো ইনটু v। তাহলে এর সাথে 1000 গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, ভর পেয়ে যাব। তাহলে ইনটু 1000, তাহলে আমাদের 31416 কি আসলো 31416 এতটুকু ভর পাইলাম। এখন আমাদের কি দেওয়া আছে জি, তাহলে এইটা ইনটু 9.8 ইনটু এইচ। এইখানেই একটু মাথায় এইখানেই বিষয়টা যে এইচ আমরা কত নিব, যেহেতু এখানে আমরা পানি শূন্য করব, তাহলে খেয়াল করি আমরা যদি বলি এখানকার পুরো পানি পূর্ণ আছে, পুরো পানি পূর্ণ আছে, এখানকার পানির কোণাটাকে এই বরাবর সরাতে আমাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো প্রকার কাজ করতে হবে না। তাহলে এখানকার পানির কোণাটা সরণ হচ্ছে 0 আর এখানকার পানির কোণাটা সরণ হচ্ছে 10। তাহলে আমাদেরকে গড় সরণ নিতে হবে। তাহলে গড় সরণ হচ্ছে সবথেকে উপরের কোণাটা সরণ 0 প্লাস সবথেকে নিচের কোণাটা সরণ হচ্ছে কত 10। তাহলে 10 ভাগ হচ্ছে 2, তো কত আসবে 5, 15780। তাহলে আমাদের অ্যানসার কত আসলো এটা। আশা করি বুঝছি। এখন আমরা 9 নম্বর প্রশ্নে আসি যে মোটরটির ক্ষেত্রে কার্যকর ক্ষমতা কত। এজন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের কত কৃতকাজ কত আসলো, কৃতকাজ আসলো 15780 জুল, এত জুল আসলো। তাহলে এটাকে আমাদেরকে কি দিয়ে ভাগ দিতে হবে, সময় দিয়ে। কয় মিনিট সময় লাগে, 20 মিনিট সময় লাগে। তাহলে 15780 ভাগ ইনটু, এখন সময় আমাদের 20 মিনিট, মিনিটটাকে অবশ্যই কিসে পরিণত করতে হবে, সেকেন্ডে পরিণত করতে হবে। তাহলে 20 ইনটু 60, তাহলে আমাদের কত আসে, তাহলে 1309 এত ওয়াট। তার মানে আমাদের প্রথমটা ঠিক আছে। খেয়াল করি কর্মদক্ষতা, তাহলে এটা কত হবে কর্মদক্ষতা, তাহলে এটা হচ্ছে আমাদের কার্যকর ক্ষমতা। তাহলে 130.9 ভাগ আমাদের প্রদত্ত ক্ষমতা খেয়াল করি 2 কিলোওয়াট দেওয়া আছে, এটাকে অবশ্যই কিসে পরিণত করতে হবে, ওয়াটে পরিণত করতে হবে। তাহলে 2000, তাহলে আমাদের মান আসে ইনটু 100 6.545, তাহলে 6.54%। তার মানে এটা আমাদের ঠিক আছে। এবার আসি অপচয়কৃত শক্তি, তাহলে আমাদের প্রদত্ত শক্তি আগে বের করতে হবে। তাহলে প্রদত্ত ক্ষমতা ইনটু সময়, তাহলে 2000 ইনটু সময় অবশ্যই কত 20 ইনটু 60 1200, তাহলে 1200। তাহলে আমাদের আসলো 240,000,000। তাহলে এত থেকে আমাদেরকে কতটুকু বাদ দিতে হবে, এটা আমাদের কার্যকর শক্তি কিনা, কৃতকাজটাই হবে কার্যকর শক্তি, তাহলে এটা বাদ দিতে হবে। তাহলে মাইনাস 15780, তাহলে আমাদের মান আসলো 224,229,2920 জুল। তার মানে আমাদের তিনটাই সঠিক, তাহলে এখানে তিনটাই অ্যান্সার হবে। আশা করি বুঝছি। 4 অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি যে প্রতি ধাপে কর্মদক্ষতা 10% হ্রাস পেলে চতুর্থ ধাপে কর্মদক্ষতা কত হবে। তাহলে আমরা ধরে নিলাম প্রথমেই কর্মদক্ষতা ছিল 100%, 100% থেকে প্রতি ধাপে কত কমে যাবে, 10% কমে যাবে। তাহলে 100 এর 10%, 100 এর 10%, তাহলে কত আসবে 10। তার মানে প্রথম ধাপে কত কমে গেল, আগে ছিল 100 এখন হবে 10, তাহলে 90। দেন 90 এর 10%, 90 এর 10% কত অ্যান্সার আসবে 9। তাহলে 90 থেকে আমরা কত বাদ দিব 9, কত আসবে 81। দেন 81 এর 10%, 81 এর 10% কত আসবে 8.1, 8.1। দেন আমরা কি 81 থেকে আমরা কত বাদ দিব 8.1 বাদ দিব। দেন আমাদের কত আসবে 81 মাইনাস 8.9, 8.1 সরি, তাহলে আমাদের কত আসলো 72.9। দেন 72.9 এর 10%, এর 10%, তাহলে কি আসবে 72.9 ইনটু 10 ভাগ 100, 7.29, 7.29। দেন আমরা কি করব 72.9 মাইনাস 7.229, তাহলে কত আসে 72.9 মাইনাস 7.29। দেন আমাদের আসে 65.61%, অর্থাৎ চতুর্থ ধাপে কর্মদক্ষতা হবে 65.61%। আশা করি বুঝছি। এখন আমরা দেখি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের এই কয়েকটা করলে 6টা প্রশ্ন করলে আমরা একটা কমন পাবো, এতটুকু নিশ্চিত থাকতে পারি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে টরিসেলির পরীক্ষায় পারদের পরিবর্তে পানি ব্যবহার করলে পানির উচ্চতা কত হতো। তাহলে খেয়াল করি এখানে আমাদের ঘনত্বের বিষয়টা নিয়ে আসতে হবে যে পানির ঘনত্ব কত,
1 গ্রাম পার সিসি, আর পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সিসি। তাহলে খেয়াল করি পারদের ঘনত্ব পানির ঘনত্বের 13.6 গুণ, তাহলে পানির উচ্চতা 13.6 গুণ বেড়ে যাবে। এরপরে আসি যে 10.3 মিটার উপরে উঠবে। এখন খেয়াল করি যে কত গুণ উপরে উঠবে। এই যে পারদের ক্ষেত্রে কত কত সেন্টিমিটার উপরে উঠছিল, 76 সেন্টিমিটার, এর কত গুণ হবে, এর 13.6 গুণ হবে। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, দেন দেখি। তাহলে আমাদের আসলো যেটা আসলো, একে আমরা কত দিয়ে ভাগ দিব, অবশ্যই 100 দিয়ে ভাগ দিব। তাহলে আমাদের যেটা আসে যে 10.336, তাহলে এটা আমরা কত লিখতে পারি, 10.3 মিটার। তাহলে এটা ঠিক আছে। দেন এটাতে আসি 76 সেন্টিমিটারে থেমে যাবে, এটা হতে পারে না, কারণ মোট উচ্চতা কত হবে, 10.3 মিটার। আশা করি বুঝছি। এবার আসি 2 নম্বর প্রশ্ন, যে পানিতে অদ্রবণীয় দুটি কঠিন পদার্থ, একটা হচ্ছে এ এবং বি, দুইটা পদার্থ। এ এর আয়তন 1500 সিসি ও ভর কত 0.9, আর বি এর ঘনত্ব ফের কি হবে, এর ঘনত্বের দ্বিগুণ। এখন খেয়াল করি এ বস্তুটিকে পানির 0.5 মিটার গভীরে নেওয়া হলে কত চাপ অনুভব করবে। আসলে তরলের ক্ষেত্রে চাপ, তরলের এইচ গভীরতায় চাপ সমান কি এইচ রো জি। আমরা জাস্ট এটাই অ্যাপ্লাই করব। এইচ এর মান কত 0.5, রো এর মান আমরা কত জানি, পানির ঘনত্ব 1000 ইনটু জি এর মান হচ্ছে 9.8। এটা ক্যালকুলেশন করে যেই মানটা আসে, তাহলে দেখি 0.5 ইনটু 1000 ইনটু 9.8, তাহলে আমাদের মান আসে 4900 প্যাসকেল। তাহলে আমাদের অ্যান্সার এটা। এবার আসি এ ও বি বস্তুকে পানিতে ছেড়ে দিলে এ ডুবে যাবে কিন্তু বি ভাসবে। আসলে সিদ্ধান্ত আমরা কিভাবে নিব, প্রথমে যেহেতু এ এর ঘনত্ব বের করতে আমরা পারবো, তাহলে এ এর ঘনত্ব বের করি, রো ইজ ইকুয়াল টু কি এম ভাগ ভি। এখন এম এর মান আমাদের কত দেওয়া আছে, 0.9 কেজি, এটা এসআই ইউনিটে দেওয়া আছে। দেন আমরা আসি যে এটা কিসে দেওয়া আছে, সিসি তে দেওয়া আছে, তাহলে আমরা সিসিটাকে অবশ্যই কি মিটার কিউব করতে হবে। তাহলে 1500 ইনটু এই সিসির পরিবর্তে কি লিখতে পারি, 10 ইনভার্স 6, 1 সিসি সমান 10 ইনভার্স 6 মিটার কিউব। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি কত আসে, তাহলে আমাদের মান আসে 600। তাহলে এ বস্তুটার ঘনত্ব কত, 600, এ বস্তুটার ঘনত্ব 600, তাহলে বি বস্তুটার ঘনত্ব কি বলছে, এ বস্তুটার দ্বিগুণ, তাহলে এটার ঘনত্ব কত হবে 1200। বি বস্তুর ঘনত্ব আসলো আমাদের 1200। তাহলে এ ডুবে যাবে, এটা সম্ভব না, কারণ এ বস্তুটার ঘনত্ব, যেহেতু আমরা পানির ঘনত্ব 1000 ধরবো, পানির ঘনত্ব হচ্ছে 1000, এ বস্তুর ঘনত্ব আসলো 600, তাহলে এ বস্তুটা কিন্তু ডুবে যাবে না, এ বস্তুটা ভেসে থাকবে। খেয়াল করি এ ভাসবে, এ ভাসবে কোথায় কোথায় আছে, এটা হবে না, এটাও হবে না, এ ও বি উভয়ে ভাসবে। এখন খেয়াল করি বি এর ঘনত্ব কত, 1200, যেহেতু পানির ঘনত্বের থেকে বেশি, এটা কি ডুবে যাবে, তাহলে এ ভাসবে কিন্তু বি ডুবে যাবে। অ্যান্সার হবে আমাদের ঘ। এবার আসি 4 নম্বর প্রশ্ন, আমাদের দেওয়া আছে 200 গ্রাম ভরের 250 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুকে পানিতে ছেড়ে দিলে কি হবে। জাস্ট ঘনত্ব পরিমাপ করব, এম ভাগ ভি। খেয়াল করি 200 কে অবশ্যই কি করতে হবে, আগে কিলোগ্রাম করে নিতে হবে, তাহলে 200 ভাগ 1000, 0.2 কিলোগ্রাম, ভাগ হচ্ছে 250 সেন্টিমিটার কিউব, তাহলে 250 ইনটু 10 ইনভার্স 6, তাহলে আমাদের যে মান আসে আমাদের 800। যেহেতু 800 পানির ঘনত্বের থেকে কি, পানির ঘনত্বের থেকে কম, রো ডব্লিউ এর থেকে কম, তাহলে এটা কি অবশ্যই বস্তুটা ভেসে থাকবে, তাহলে বস্তুটি ডুবে যাবে, বস্তুটি 80% ডুবে যাবে। আচ্ছা, যেহেতু 50% ডুবে যাবে, বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, তাহলে এটা হবে না। এখন দেখি কত পার্সেন্ট ডুবে যাবে, তাহলে কত পার্সেন্ট ডুবে যাবে, এটার জন্য বস্তুর ঘনত্ব ভাগ হচ্ছে পানির ঘনত্ব ইনটু হচ্ছে 100%, কত পার্সেন্ট ডুবে যাবে। তাহলে বস্তুর ঘনত্ব আসলে আমাদের 800, আর পানির ঘনত্ব আমরা জানি কত, 1000 ইনটু 100%, তাহলে ক্যালকুলেশন করে আমরা পাবো 80%। তাহলে আমাদের বস্তুটি 80% ডুবে যাবে। এবার আসি এটার জন্য আমাদের বক্স শেপ দেওয়া থাকবে, এবং এখানে বলবে যে বস্তুটির ভর দেওয়া আছে, কোন ক্ষেত্রে চাপের পরিমাণ সবথেকে বেশি হবে বা কোন ক্ষেত্রে চাপের পরিমাণ সবথেকে কম হবে। এটার জন্য আমাদের এই মানগুলোর দিকে একটু খেয়াল করব, যেখানে আমরা দেখবো যে মানগুলো সবথেকে ছোট, যে দুইটা বাহুর মানগুলো সবথেকে ছোট 0.4 ইনটু 0.5, তাহলে এটা কি এই তল না, এই তলে চাপটা কি হবে, সবথেকে কম হবে। এখন এখানে যদি প্রশ্নটা এরকম ভাবে আসে যে ম্যাক্সিমাম চাপ কোথায় হবে, ম্যাক্সিমাম প্রেসার, ম্যাক্সিমাম চাপ কোথায় হবে, তাহলে ম্যাক্সিমাম চাপ যেখানে ক্ষেত্রফলটা সবথেকে ছোট হবে, সেখানে চাপের পরিমাণ সবথেকে বেশি হবে। তাহলে চাপ সমান আমরা কি জানি, বল ভাগ ক্ষেত্রফল। এখানে বল কোনটা কাজ করবে, mg পরিমাণ, ওজনটাই তার বল, তাহলে mg 2 ইনটু 9.8 ভাগ হচ্ছে, যেখানে ক্ষেত্রফলটা আমরা সর্বনিম্ন পাবো, তাহলে খেয়াল করি এখানে 0.5 0.4, তাহলে 0.4 ইনটু 0.5, এখানে আমরা সর্বোচ্চ পরিমাণ প্রেসার পাবো। তাহলে এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মান আসলো 98 প্যাসকেল, তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। এবার আসি এটা প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি। এখানে আমাদের যেটা ইকুয়েশন আমরা কি জানি, F2 ভাগ F1 ইজ ইকুয়াল টু কি হবে, A2 ভাগ A1।
তাহলে আমাদের F2 এর মান জানতে চেয়েছে, তাহলে F2 সমান সমান কি হবে, A2 ভাগ A1 ইনটু F1। তাহলে A2 আমাদের কত, খেয়াল করি A2 হচ্ছে 4 ভাগ A1 এর মান কত 0.25, তাহলে আমাদের মান আসলো 16 আর ইনটু 100, তাহলে 1600। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। আশা করি বুঝছি। এখন আমরা 6 অধ্যায় দেখব। এখন দেখি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, একটি তারের ইয়াং এর গুণাঙ্ক এত দেওয়া আছে, তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন কত। আমরা কি জানি, পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে পীড়ন সমানুপাতিক বিকৃতি, আর বিকৃতি আমরা কি জানি, স্মল এল ভাগ হচ্ছে ক্যাপিটাল এল। আর পীড়ন আমার কাছে জানতে চেয়েছে এবং ইয়াংস মডুলাস আমাদের দেওয়া আছে। আচ্ছা, ইয়ং এর গুণাঙ্কের মান দেওয়া আছে 2 ইন্টু 10^11 ইন্টু আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি কত পার্সেন্ট বলছে, 15%। তার মানে এল এর 50%, এটা আমরা ডিরেক্ট একবার বসাতে দিতে পারি 0.15। তাহলে এটা গুণ করলে যে অ্যান্সার আসবে, আমাদের মান আসলো 3 ইন্টু 10^10, আর আমাদের অ্যান্সার হচ্ছে এটা, নিউটন পার মিটার ইনভার্স 2। এককগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। এবার আসি 2 নম্বর প্রশ্ন। আমাদের দেওয়া আছে যে এখানে যে বরফটা দেওয়া আছে, বরফের দেওয়া আছে 200 কিলোগ্রাম ভর, আর বরফের আদি তাপমাত্রা হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস। এখন এটা হচ্ছে যে সময়ের সাথে সাথে তাপ প্রদানের লেখচিত্র। চিত্রের বিসি অংশের প্রয়োজনীয় তাপ, খেয়াল করি বিসি অংশে সেটা কিসে পরিণত হয়ে গেছে, পানিতে পরিণত হয়ে গেছে। তাহলে এখানে কিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এম এল এফ। তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে 200 গ্রাম, তাহলে এটাকে অবশ্যই কিলোগ্রাম করতে হবে। তাহলে 0.2 ইন্টু এল এফ এর মান কত জানি, 334,000 জুল পার কেলভিন। তাহলে 334,000 ইন্টু 0.2, আমাদের মান আসলো 66,800। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। এবার আসি যে লেখচিত্র অনুযায়ী বিসি এবং ডি অংশের তাপমাত্রা পার্থক্য সমান। খেয়াল করি, এটা হচ্ছে বিসি অংশ, এটা হচ্ছে ডি অংশ। বিসি অংশে বরফটা কিসে পরিণত হয়ে গেছে, পানিতে পরিণত হয়ে গেছে। ডি অংশে পানিটা বাষ্পে পরিণত হয়ে গেছে। এখানে খেয়াল করি তাপমাত্রার পার্থক্য, এখানে হচ্ছে 0 ডিগ্রি জিরো, এখানে তাপমাত্রার পার্থক্য হচ্ছে 0, তার মানে প্রথমটা সঠিক। খেয়াল করি এবি অংশে প্রয়োজনীয় তাপ 2100 জুল। খেয়াল করি এবি অংশ -5 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফটা 0 ডিগ্রির বরফ হয়ে গেছে, তাহলে এখানে প্রয়োজনীয় তাপ আমরা কি জানি, কিউ ইজ ইকুয়াল টু এমএস ডেল থিটা। এম এর মান হচ্ছে আমাদের কত, 0.2 ইন্টু এস এর মান, বরফের আপেক্ষিক তাপ কত 2100 ইন্টু ডেল থিটা পরিবর্তন কত 5, তাহলে আমাদের মান আসে 2100। তাহলে এটা ঠিক আছে, তাহলে 2 নম্বরও ঠিক আছে। খেয়াল করি বরফ গলে পানিতে পরিণত হতে 6 মিনিট সময় লাগবে। খেয়াল করি এখানে আমাদের বরফ ছিল, এখানে বরফ থেকে সম্পূর্ণ পানিতে পরিণত হতে সি বিন্দুতে পানিতে পরিণত হয়েছে, তাহলে মোট সময় কত লাগছে, এখানে খেয়াল করি এখানে 2 এখানে 8, এটা মিনিটে সময় দেওয়া আছে, তাহলে 0 থেকে কয় মিনিট, 8 মিনিট সময় লাগছে। আর এখানে আমাদের দেওয়া আছে কত, 6 মিনিট, তাহলে এটা আমাদের হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 ও 2। এবার আসি 4 নম্বর প্রশ্ন। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দণ্ডটির দৈর্ঘ্য দেওয়া আছে 5.0167 মিটার। এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত, অর্থাৎ আমাদের আলফার মান জানতে চেয়েছে। তো আমরা আলফা সমান সমান কি জানি, L2 মাইনাস L1 ভাগ হচ্ছে L1 ইনটু θ2 মাইনাস θ1। তাহলে মান বসাই, L2 এর মান হচ্ছে আমাদের 5.0167। আমরা এটা অবশ্য এখানে লিখবো না, ক্যালকুলেটরে সবাই সাথে সাথে করে ফেলবো। তাহলে 5.0167 মাইনাস 5 ভাগ আমাদের কত দেওয়া আছে, আদি দৈর্ঘ্য হচ্ছে 5 ইন্টু θ2 θ1। খেয়াল করি 110 থেকে আমরা কত বিয়োগ দিব, 10, তাহলে বিয়োগ আসবে 100। তাহলে অ্যান্সার আসে আমাদের 0.40334। তাহলে 0.40334, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। 5 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে যে বাষ্পায়ন সর্বাধিক হবে তরলের উপরিভাগের ক্ষেত্রফল বেশি হলে। যত ক্ষেত্রফল বেশি হবে বাষ্পায়ন তত বেশি হবে। তরল ও তরলের কাছাকাছি বাতাসের উষ্ণতা বেশি হলে, খেয়াল করি শীতকালের থেকে যখন তাপমাত্রা এদের মধ্যে তরল এবং এর উপরিভাগের পৃষ্ঠতলের তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে বা উষ্ণতা যত বেশি হবে বাষ্পায়ন তত বেশি হবে। তরলের স্ফুটনাঙ্ক কম হয়, অর্থাৎ কম তাপমাত্রায় যদি কোনো একটা তরল বাষ্পে পরিণত হয়, তাহলে আমাদের তিনটাই সঠিক। তাহলে অ্যান্সার হবে ঘ। বাষ্পায়ন আর কি কি বিষয়ের উপর নির্ভর করে, খেয়াল করি চাপ বাড়লে বেড়ে যায়, আসলে চাপ বাড়লে বাষ্পায়নটা কমে যায়। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, শূন্য স্থানে হার সর্বাধিক, তাহলে আমাদের অ্যান্সার হবে 2, 3। এখন দেখি আমরা 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে নিচের কোনটি সঠিক। তো এখানে দেখতে পাচ্ছি আমরা সি আছে, এস আছে, এম আছে। সি হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, এম হচ্ছে ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ। আমরা কি জানি 1 কিলোগ্রাম বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে এস সমান সমান আমরা কি লিখতে পারি, কি বলতে পারি, কিউ
কিউ ভাগ এম ইন্টু ডেল থিটা। আবার আমরা জানি কিউ ভাগ ডেল থিটা সমান সমান কি সি, তাহলে এস সমান সমান লিখে দেবে সি ভাগ এম। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এটা, যে এস সমান সমান সি ভাগ এম। আশা করি বুঝছি। এখন আমরা 7 অধ্যায় দেখবো। 7 অধ্যায়ের এই কয়েকটা প্রশ্ন সলভ করলে আশা করা যায় এখান থেকে আমরা 2টা কমন পেতে পারি। এখন দেখি আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন সমীকরণটি সঠিক। তাহলে আমরা প্রথম থেকেই শুরু করব। তাহলে এখানে এইচ এর ইকুয়েশনটা আছে 2g ইউ স্কয়ার ভি স্কয়ার, তার মানে এই ইকুয়েশনটা হয়তো যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, তাহলে এইচ 2gh, তাহলে এই পাশে নিয়ে আসি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার সমান এদিকে আসবে 2gh। খেয়াল করি এখানে ইউ স্কয়ার প্লাস আছে, তার মানে আর এখানে আমাদের আসলে মাইনাস, তার মানে এটা হতে পারবে না। পরেরটাতে আসি যে এখানে জি এর ইকুয়েশন দেওয়া আছে, তাহলে টি সমান সমান আমরা একটা ইকুয়েশন জানি 2 পাই রুট ওভার এল ভাগ জি, যেখানে টিটা হচ্ছে কি পর্যায়কাল, তাহলে উভয় পাশে স্কয়ার করে দিই, তাহলে টি স্কয়ার সমান সমান কি আসবে 4 পাই স্কয়ার ইনটু এল ভাগ জি, তাহলে জিটা এই পাশে নিয়ে আসি, তাহলে জিটা এই পাশে চলে আসলে কি হবে জি সমান সমান তাহলে 4 পাই এল স্কয়ার ভাগ হচ্ছে টি স্কয়ার। এটা আমাদের এখানে দেওয়া আছে, তাহলে আমাদের এটা সঠিক অ্যান্সার। এখন পরের গুলো আর আমরা চেক করবো না, আমরা শুরু থেকেই দেখা শুরু করব। এই টাইপের এমসিকিউ গুলাতে একটু সময় লাগবে। পরেরটাতে দেখি 2 নাম্বার দেওয়া আছে যে স্প্রিং ধ্রুবক কে এবং ভর কি দেওয়া আছে এম হলে দোলন কাল কত। ওই যে আমাদের এই বিষয়টাতে যে স্প্রিং ধ্রুবক যে ভর, স্প্রিং এর ভর দেওয়া থাকে, তখন আমরা কি জানি টি সমান সমান পর্যায়কালের ইকুয়েশন কি 2 পাই রুট ওভার এম ভাগ, তাহলে আমাদের অ্যান্সার কি হবে খ। এবার আসি 3 নাম্বার, বলছে সরল দোলকের ক্ষেত্রে টি এর মান কখন বেশি। সরল দোলকের ক্ষেত্রে টি এর মান কখন বেশি হবে? পেন্ডুলামের ভর বৃদ্ধি পেলে, সুতার দৈর্ঘ্য বৃদ্ধি পেলে, জি এর মান কমলে। এখন দেখি যখন হচ্ছে পেন্ডুলাম, আমাদের এইটা পেন্ডুলাম, তাহলে এখানে আমাদের টি সমান সমান আমরা কি লিখি, টি সমান সমান 2 পাই রুট ওভার এল ভাগ জি। খেয়াল করি এখানে ভরের সাথে কোনো সম্পর্ক নাই, তার মানে এটা হবে না। পরে দেখি সুতার দৈর্ঘ্য বৃদ্ধি পেলে, খেয়াল করি টি এর সাথে এই এল এর সম্পর্কটা কি বর্গমূলের সমানুপাতিক, তাহলে এল বৃদ্ধি পেলে টিও বেড়ে যাবে, তাহলে ঠিক আছে। জি এর মান কমলে, খেয়াল করি টি এর সাথে জি এর সম্পর্কটা কি বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে জি এর মান কমলে টি কি বাড়বে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 2 আর 3, তাহলে আমাদের খ অ্যান্সার। এবার আসি 4 নম্বর প্রশ্ন, শব্দ তরঙ্গের বিস্তার 4 গুণ করা হলে শব্দের তীব্রতা পূর্বের তীব্রতার কত গুণ হবে। এটার ইকুয়েশন হচ্ছে আমাদের কি 2 ভাগ e1 a2 স্কয়ার ভাগ হচ্ছে a1 স্কয়ার। তাহলে আমাদের কি বলছে কত গুণ বাড়ানো হয়েছে 4 গুণ, তাহলে পূর্বের বিস্তারে 4 গুণ, তাহলে 4a1 স্কয়ার আর এখানে a1 স্কয়ার, তাহলে কি আসবে 16a1 স্কয়ার ভাগ হচ্ছে a1 স্কয়ার। তাহলে এটা কাটা গেল, কত আসলো 16। তাহলে e2 সমান সমান আমরা কি লিখতে পারি, e2 সমান আমাদের আসলো 16a1, তাহলে 16 গুণ হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। যদি বলতো যে বৃদ্ধি কতটুকু, তাহলে কিন্তু 15 গুণ লিখতাম। আচ্ছা, এবার আসি 5 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতার একক কি। শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়েবার পার মিটার ইনভার্স 2। এটা অনেকবার, এই প্রশ্নটা অনেকবার আসছে, এটা একটু গুরুত্ব দিয়ে পড়বো। তারপর দেখি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় কোনটি। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য তীব্রতা অবশ্যই, পিচ অবশ্যই, টিম্বার অবশ্যই, তাহলে ঘূর্ণন কি নয়, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয়, তাহলে অ্যান্সার হবে এটা। এবার আসি সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম কি, এটা হচ্ছে জিওফোন। 8 নম্বর প্রশ্ন, এখানে তরঙ্গ দেওয়া আছে, এখান থেকে জানতে চেয়েছে যে তরঙ্গটির পর্যায়কাল কত। আমরা একটু খেয়াল করি এখানে এফ দেওয়া আছে কত 100 হার্জ, তাহলে টি সমান সমান কি জানি 1/f, তাহলে 1 ভাগ কত হবে 100, তাহলে যেই মান আসে 1 ভাগ 100 দিলে কত আসে, তাহলে 0.01 সেকেন্ড, এটা আমাদের অ্যান্সার। এবার আসি 9 নম্বর প্রশ্ন, যে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য, খেয়াল করি যে এখান থেকে এখানে এটা একটা তরঙ্গ শীর্ষ, এটা একটা তরঙ্গ শীর্ষ, এটা একটা তরঙ্গ শীর্ষ, এটাকে কি বলে তরঙ্গপাত, তরঙ্গপাত, তরঙ্গপাত। আর এই বিন্দুগুলোর নাম কি হচ্ছে, এই বিন্দুগুলোর নাম হচ্ছে নিষ্পন্দ বিন্দু। তাহলে পরপর দুইটা তরঙ্গ শীর্ষ মিলে একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, তাহলে কয়টা তরঙ্গ আছে এখানে দুইটা, তাহলে 2 ল্যামডা, দুইটা তরঙ্গ দৈর্ঘ্য সমান কয় মিটার 8 মিটার, তাহলে ল্যামডা সমান সমান কি আসবে 8 ভাগ 2 সমান 4 মিটার, তাহলে অ্যান্সার হবে আমাদের 4 মিটার, এটা ঠিক আছে। তারপরে দেখি বেগ আমাদের ভি ইকুয়াল টু কি জানি এফ ল্যামডা, এফ এর মান আমাদের কত আসছে 100 আর ল্যামডার মান আমাদের কত 400, তাহলে 4 × 100 কত 400 ms ইনভার্স 1, তাহলে এটাও ঠিক আছে। পরে আসি এ বি সি বিন্দুতে দশা ভিন্ন, খেয়াল করি
এখানে হয়তো বোঝা যাচ্ছে না, আমাদের তরঙ্গ এটা ছিল, এটা এটা আর আমাদের সি বিন্দু এটা দেওয়া আছে, খেয়াল করি এটা এটা এবং এটা, এখানে এ বি সি এটা তরঙ্গ পাত, এটা তরঙ্গ শীর্ষ এবং এটা হচ্ছে নিষ্পন্দ বিন্দু, এদের দশা কি হবে? ভিন্ন ভিন্ন হবে। তাহলে এ বি সি বিন্দুতে দশা ভিন্ন ভিন্ন, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে তিনটাই। এবার আসে আমাদের 10 নম্বর প্রশ্ন, যে বাতাসের শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, এটা হবে। তারপরে দেখি বাতাসের চাপের উপর নির্ভর করে না, শব্দের বেগ বাতাসের চাপের উপর নির্ভর করে না। তারপরে খেয়াল করি 3 নাম্বার, যে শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অবশ্যই এটা সঠিক সঠিক। তাহলে আমাদের কি আসবে? 11 3। এবার আসি 11 নম্বর প্রশ্ন, কোন মাধ্যমে শব্দের বেগ বেশি? এখানে খেয়াল রাখতে হবে যে কঠিন, তরল এবং বায়বীয়র মধ্যে কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি। এখন আমরা 8 অধ্যায় দেখবো, 8 অধ্যায় থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসবে। এখন দেখি এই কয়েকটা প্রশ্নের মধ্যে আমি আশা করছি যে আমরা 2 থেকে 3টাই কমন পাবো। নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? খেয়াল করি এখানে দেওয়া আছে ইনফ্রারেড রে, আলট্রাভায়োলেট রে, রেডিও ওয়েভ এবং লাল তরঙ্গ দৈর্ঘ্য। খেয়াল করি আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্যের যে সিকোয়েন্সটা নিম্ন থেকে উচ্চ পর্যন্ত, সেটা কি? প্রথমে আসবে আমাদের গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট রে, দৃশ্যমান অঞ্চল, ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে রেডিও ওয়েভ। তো এর মধ্যে আমরা খেয়াল করি যে রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। আচ্ছা, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। আমরা এই অপশনটা থাকবো। প্রধান অক্ষ ফোকাস তলের সাথে কত ডিগ্রি কোণ করে? খেয়াল করি ফোকাস তল প্রধান অক্ষের সাথে, প্রধান অক্ষ আর ফোকাস বিন্দু দিয়ে যেই তলটা চিন্তা করা হয়, তাহলে এর মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে উত্তর হবে 90 ডিগ্রি। তাহলে আমাদের 90 ডিগ্রি। এখন দেখি কোন দর্পণে বস্তুর সমান প্রতিবিম্ব সব সময় তৈরি হয়? সব সময় তৈরি হয় কোথায়? সমতলে। অবতল, উত্তল নাকি ক ও খ? খেয়াল করে এটা সমতলে, কিন্তু যদি এমন আসতো যে কোন দর্পণে বস্তুর সমান প্রতিবিম্ব তৈরি হয়, যদি সব সময় কথাটা না থাকতো তাহলে সমতলও হতো অবতলও হতো, তখন উত্তর হতো ক প্লাস খ। এখন আসি উত্তল দর্পণে কোন প্রতিবিম্ব হয় না? উত্তল দর্পণে কখনো কি হবে না? বাস্তব প্রতিবিম্ব হবে না, কারণ উত্তল দর্পণে সব সময় দর্পণের কোন দিকে প্রতিবিম্ব গঠিত হয়? দর্পণের পিছনে, এবং সেটা সব সময় কি হয়? অবাস্তব, সোজা এবং খর্বিত। এবার আসি আলো কোন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য? আলো হচ্ছে লম্বিক তরঙ্গ দৈর্ঘ্য? না। অনুদৈর্ঘ্য? না। যান্ত্রিক তরঙ্গ দৈর্ঘ্য? না। আলো হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আশা করি বুঝছি। উত্তল দর্পণের ফোকাস দূরত্ব হয়, উত্তল দর্পণ, খেয়াল করি উত্তল দর্পণে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে কি মনে হয়? এই বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয়, প্রকৃতপক্ষে মিলিত হয় না। যেখানে প্রকৃতপক্ষে মিলিত হবে না সেখানে সব সময় অবাস্তব। তাহলে উত্তল দর্পণের ফোকাস দূরত্ব কি হবে? অবাস্তব বা নেগেটিভ। এটা হবে খ অ্যান্সার। এবার আসি ডাক্তাররা সাধারণত কোন ধরনের দর্পণ ব্যবহার করে থাকে? ডাক্তাররা কি করে? ছোট জিনিসকে বড় করে দেখতে চায়, তাহলে তারা কি করবে? সবসময় অবতল দর্পণকে ব্যবহার করবে, কারণ উত্তল দর্পণে সবসময় খর্বিত প্রতিবিম্ব গঠিত হয় এবং সমতল দর্পণে সমান প্রতিবিম্ব গঠিত হয়। আর অবতল দর্পণে কি হয়? খর্বিত হতে পারে, বড় হতে পারে, এজন্য কি হবে? অবতল দর্পণ। টেলিস্কোপে কোন ধরনের দর্পণ থাকে? টেলিস্কোপে কি কাজ করে? অনেক দূরের জিনিসকে কি দেখতে চায়? বড় করে দেখতে চায়, এজন্য বড় করে দেখার অপশন হচ্ছে অবতল দর্পণ। আশা করি বুঝছি। এখন দেখি আমাদের পাহাড়ি রাস্তার অদৃশ্য বাঁকগুলোতে কত ডিগ্রি কোণে বড় আকারে সমতল আয়না ব্যবহার করা হয়? ঠিক এইরকম বাঁকগুলোতে কত ডিগ্রি কোণে, এটা রাস্তার বাঁক, তাহলে এইখানে আয়নাটা রাখা হবে ঠিক কত ডিগ্রি কোণে? এই যে রশ্মিটা আসবে এটার সাথে যেন 45 ডিগ্রি কোণ করে, এবং এইদিকেও কত হবে? আমরা জানি আপতন কোণ সমান কি হবে? প্রতিফলন কোণ। তাহলে এখানে 45 ডিগ্রি, এটাও কত হবে? 45 ডিগ্রি। আশা করি বুঝছি। তাহলে কত ডিগ্রি কোণ হবে? 45 ডিগ্রি। এবার আসি আমাদের 12 নম্বর প্রশ্ন, কি দেওয়া আছে? বক্রতার ব্যাসার্ধ কত? এখানে খেয়াল করি একটু, আমাদের দেওয়া আছে এই দর্পণের দিকে, এটা হচ্ছে আমাদের মেরুবিন্দু, এটা আমাদের প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। খেয়াল করি বস্তুটাকে যে এখানে রাখা আছে, এটুক কত দেওয়া আছে? 5, এটুক 5, তার মানে এইটুক দূরত্ব আমাদের কত? 10 মিটার। এটুক যদি 10 মিটার হয়, এখানে এটুকু কত? 10 মিটার। আর আমরা কি জানি? বক্রতার ব্যাসার্ধ সিপিটা বক্রতার ব্যাসার্ধ, তাহলে 10 + 10 কত হবে? 20 সেন্টিমিটার। সরি, আমি মিটার বলে ফেলছি, এখানে কি? সেন্টিমিটার। তাহলে এটা 20 সেন্টিমিটার। আমাদের দেওয়া আছে যে এবি বস্তুটির বিবর্ধন কত? ঠিক কতটুকু বড় দেখা যাবে? তাহলে এম সমান আমরা কি লিখবো? মডুলাস মাইনাস ভি ভাগ ইউ। ইউ আমাদের জানা আছে, ইউ এর মান কত? খেয়াল করি এটুক 10, এটুক 5, ঠিক 15 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানি? 1/u + 1/v সমান কি? 1/f।
তাহলে 1/v সমান কি আসবে 1/f মাইনাস 1/u। তাহলে এই মানটা কত 1/10 মাইনাস 1/15। তাহলে লসাগু কত আসবে খেয়াল করি, এটা আসবে 30 এখানে আসবে 3 মাইনাস 2, তাহলে কত আসবে 1/v। তাহলে 1/v সমান 1/30, তাহলে v সমান আমাদের আসলো 30 সেন্টিমিটার। এখন এখানে মান বসাই দিই, তাহলে মডুলাস 30 ভাগ হচ্ছে 15 কত আসবে 2। তাহলে আমাদের বিবর্ধন কত আসবে 2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। আশা করি বুঝছি। এবার 14 নম্বর প্রশ্ন, আমাদের উদ্দীপক এটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে বস্তুটির প্রতিবিম্ব গঠিত হয় কোথায়। এখন খেয়াল করি, এটা আমাদের প্রধান ফোকাস, এটা মেরুবিন্দু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে। তো আমরা এটা করার জন্য শর্টকাট একটা টেকনিক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এই যে অসীম, আমি এটা ধরে নিছি, এখানে দিব 1, অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে এই পজিশনটাকে ধরে নিব 2, বক্রতার কেন্দ্র এই পজিশনটা হচ্ছে 3, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাস এই পজিশনটা হচ্ছে 4, আর এটা ফোকাস হচ্ছে 5, ফোকাস এবং মেরুবিন্দু এটা হচ্ছে 6 নাম্বার পজিশন। তো আমাদের কথা হচ্ছে যখন বস্তুর অবস্থান প্লাস প্রতিবিম্বের অবস্থান মিলে কত হতে হবে 6। খেয়াল করি আমরা বস্তুটা কোথায় রাখা আছে 1 এবং 4 এর মধ্যে। এখন খেয়াল করি এই পজিশনটা অবশ্যই কত 2, তাহলে 2 প্লাস কত মিলে এখানে 4 নিলে এটা কত হবে 6, তাহলে ঠিক 4 নাম্বার পজিশনে। তাহলে বস্তু যদি এখানে রাখা হয় তাহলে প্রতিবিম্ব গঠিত হবে এখানে, এতটুকু বুঝছি। আর অবতল দর্পণে যখন প্রতিবিম্বটা এর দর্পণের সামনেই হবে, এটা অবশ্যই কি হবে, অবশ্যই উল্টো প্রতিবিম্ব গঠিত হবে, এতটুকু বুঝলাম। তাহলে বস্তুটির প্রতিবিম্ব গঠিত হয় কোথায়, তাহলে এই অবস্থানটা কি সি আর এফ এর মাঝে, তাহলে খ নাম্বার উত্তর। এবার যদি বস্তুটিকে প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মাঝে রাখা হয় তাহলে এটা 6 প্লাস এখানে কত হতে হবে 6, তাহলে এর মানটা হচ্ছে 0, তাহলে অবস্থান হবে দর্পণের পিছনে। সেক্ষেত্রে প্রতিবিম্ব হবে কি সোজা এবং অবাস্তব। আশা করি এতটুকু বুঝছি। এবার আসি আমাদের 15 নম্বর প্রশ্ন, আমাদের লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে। খেয়াল করি এটা আমাদের এই দর্পণটা কি উত্তল দর্পণের প্রতিবিম্ব যে একটা কি আছে এ বরাবর আসবে, আমরা জানি সমান্তরালে আসলে প্রধান ফোকাস বরাবর কি হবে প্রতিফলিত হবে, ঠিক এই বরাবর, এটা ডট লাইন করে দিব। আরেকটা হচ্ছে কি এই ঠিক বক্রতার কেন্দ্র বরাবর, তাহলে এই জায়গায় মিলিত হলো। তাহলে এই ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতিটা কি হবে বাস্তব কি না, যেহেতু দর্পণের পিছনে তাহলে অবাস্তব, এটা কি হয়েছে সোজা এবং এর থেকে কি হবে আকারে ছোট খর্বিত, তাহলে অবাস্তব ঠিক আছে, সোজা ও খর্বিত এটাও ঠিক আছে, অবস্থান দর্পণের পিছনে। ওকে, এখন আমরা দেখব 9 অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে পানি মাধ্যম, এটা হচ্ছে কাঁচ মাধ্যম। তো পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত দেওয়া আছে 1.33 এবং কাঁচ মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.52। আমাদের দেওয়া আছে পানি সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে হবে। এখন এটা দিকে খেয়াল করি, এখানে যেটা ডান পাশে থাকবে ওটার প্রতিসরণাঙ্ক উপরে, আর যেটা বাম পাশে দেওয়া থাকবে তার প্রতিসরণাঙ্কটা নিচে। তাহলে কি আছে 1.52 ভাগ হচ্ছে 1.33 যে মান আসে। তাহলে খেয়াল করি 1.52 ভাগ 1.33 আমাদের মান আসে 1.14, তাহলে আমাদের অ্যান্সার এটা। যদি বলতো যে কাঁচ সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক তাহলে কি করতাম 1 ভাগ W, এটা তাহলে যেটা আসবে তাহলে 1 ভাগ 1.14, তাহলে আমাদের মান আসতো 0.877। আশা করি বুঝছি। এবার আসি বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.33। বায়ুতে আলোর বেগ এত দেওয়া আছে এবং পানিতে আলোর বেগ কত হবে। খেয়াল করি বায়ুর সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে তার প্রতিসরণাঙ্কটা নিচে, আর কার প্রতিসরণাঙ্ক পানির প্রতিসরণাঙ্ক সমান এইদিকে। খেয়াল করি যার প্রতিসরণাঙ্কটা নিচে বেগটা তার কি হবে ব্যস্তানুপাতিক, অর্থাৎ এইদিকে যাবে ভি এ, এখানে হচ্ছে ভি ডব্লিউ। আমাদের এই মানটা কত দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে 1.33। তাহলে তাহলে আলোর বেগ কত দেওয়া আছে 3 × 10⁸, তাহলে 3 × 10⁸ ভাগ এই পুরো মানটা কত 1.33, তাহলে আমাদের যে মানটা আসে, আমাদের মান আসে 2.26 × 10⁸। তাহলে আমাদের মান এটা 2.26 × 10⁸ মিটার/সেকেন্ড। আশা করি বুঝছি। আমরা 3 নম্বর প্রশ্ন, যে একটি চশমার ক্ষমতা দেওয়া আছে -1.75 ডায়োপ্টার,
ফোকাস দূরত্ব কত? তো আমরা পি সমান সমান কি জানি 1 ভাগ এফ, তাহলে এফ সমান সমান কি হবে 1 ভাগ পি। তাহলে খেয়াল করি 1 ভাগ 1.75, তাহলে আমাদের মান আসে 0.57 মিটার, কিন্তু এখানে সব মান দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে এটাকে আমরা অবশ্যই 100 দিয়ে গুণ করে নিব, তাহলে 57.14 সেন্টিমিটার। এখন খেয়াল করি এখানে মানটা অবশ্যই কি আসবে, ক্ষমতার মানটা মাইনাস, তাহলে এফ এর মানটাও কি আসবে মাইনাস, তাহলে আমাদের অ্যান্সার হবে এটা, যেটাতে মাইনাস যুক্ত থাকবে। এবার আসি লেন্সের বক্রতার কেন্দ্র কয়টি? খেয়াল করি লেন্স আমাদের দুইটা, এই পৃষ্ঠটা একটা গোলকের অংশ এবং এই পৃষ্ঠটা হচ্ছে আরেকটা গোলকের অংশ, তাহলে এই গোলকের একটা কেন্দ্র থাকবে, এই গোলকের একটা কেন্দ্র থাকবে, তাহলে বক্রতার কেন্দ্র কয়টা থাকে? দুইটা। বুঝছি। একজন ব্যক্তি কাছের বস্তু দেখতে পায়, একজন ব্যক্তি কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তাহলে তার ত্রুটিটা কি হবে? যে এইভাবে মনে রাখবো যে কাছের দেখতে পাচ্ছে, তাহলে যেটা দেখতে পাবে সেটা সেই ত্রুটি, তাহলে কাছের হ্রস্ব দৃষ্টি ত্রুটি। কেউ যদি দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের পাচ্ছে না, তখন সেটাকে বলবো দীর্ঘ দৃষ্টি ত্রুটি। তাহলে কাছের বা হ্রস্ব দৃষ্টি ত্রুটি, এটার জন্য একজন ব্যক্তি কাছের বস্তু দেখতে পায়, দূরের বস্তু দেখতে পাচ্ছে না, তাহলে এর জন্য হ্রস্ব দৃষ্টি ত্রুটি। আমাদের প্রথম অপশন ঠিক আছে। চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেছে, তাহলে চোখের লেন্সের কি গেছে? ফোকাস দূরত্ব কমে গেছে, এই অপশনটাও ঠিক আছে। এখন যেহেতু লেন্সের ফোকাস দূরত্ব কমে গেছে, অর্থাৎ লেন্সের অভিসারী ক্ষমতাটা বেড়ে গেছে, তাহলে অভিসারী ক্ষমতাটা কমাইতে হবে। অভিসারী ক্ষমতা কমানোর জন্য অবশ্যই অবতল লেন্স ব্যবহার করতে হবে। আশা করি বুঝছি। এখন এইখানে যদি এইভাবে থাকতো প্রশ্নটা যে একজন ব্যক্তি দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না, তাহলে এখানে বলতাম আমরা দীর্ঘ দৃষ্টি ত্রুটি। চোখের লেন্সের ফোকাস দূরত্বটা কি গেছে? বেড়ে গেছে। আর এখানে কোন লেন্স ব্যবহার করতে হইতো? উত্তল লেন্স ব্যবহার করতে হইতো। ত্রুটি থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবার আমাদের 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে, অপটিক্যাল ফাইবারের ভিতরের অংশকে কি বলে? অপটিক্যাল ফাইবারের ভিতরের অংশকে বলে কোর, আর বাইরের অংশকে বলে কি? ক্লাট। এই কোরের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5 আর এর ক্লাটের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.45। এবার আসি আমাদের উদ্দীপক দেওয়া আছে এটা, এখান থেকে 7 নম্বর প্রশ্ন করতে বলছি। যে খেয়াল করি এখানে n2 দেওয়া আছে 1.45, n1 দেওয়া আছে 1.5, তাহলে খেয়াল করি যে এই মাধ্যমটা অবশ্যই ঘন, এই মাধ্যমটা হালকা। কারণ খেয়াল করি যে এখানে দেওয়া আছে যে থিটা সি, এই এতটুকু কোণটা হচ্ছে আমাদের থিটা সি, এ বরাবর গেছে, তাহলে থিটা সি অবশ্যই কি কোণ? ক্রান্তিকোণ। ক্রান্তিকোণ কত হবে? খেয়াল করি, তাহলে থিটা সি সমান আমরা একবারে লিখতে পারি। আচ্ছা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, এভাবে লিখবো, যেখান থেকে যাচ্ছে এখান থেকে যাচ্ছে এইদিকে যাচ্ছে, তাহলে n1 sin থিটা সি কোথায় গেল? n2 তে গেল, তাহলে n2 sin কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাহলে sin থিটা সি সমান কি হবে? n2 ভাগ n1 sin 90 ডিগ্রি। এখন n2 এর মান কত? 1.45 ভাগ হচ্ছে 1.45, তাহলে কি আসবে? থিটা সি সমান আমরা একবারে লিখতে পারবো sin ইনভার্স 1 ভাগ হচ্ছে 1.5, তাহলে আমাদের মান আসে কত? তাহলে আমাদের মান কত আসে? 75.16 ডিগ্রি। তাহলে এটা আমাদের ঠিক আছে, থিটা সি। এবং খেয়াল করি থিটা 1 যখন আপতন কোণ ক্রান্তি কোণের থেকে বেশি হবে, তখন সেখানে কি হবে? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। আবার বলছি এ মাধ্যম ঘন, খেয়াল করি এ মাধ্যম এবং বি মাধ্যম, এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি, বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম, তাহলে এ মাধ্যম কি হবে? বেশি ঘন, এবং যার প্রতিসরণাঙ্ক বেশি হবে সেই মাধ্যমটা বেশি ঘন এবং সেখানে আলোর বেগ কম। তাহলে আমাদের কি তিনটাই সঠিক। এবার হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কোন মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি হবে? খেয়াল করি এর মধ্যে পানি, বায়ু, কাঁচ এবং বরফ দেওয়া আছে। খেয়াল করি এর মধ্যে সব থেকে হালকা মাধ্যম কোনটা? বায়ু। তাহলে মাধ্যমের ঘনত্ব যত কম হবে আলোর বেগ তত বেশি হবে, তাহলে বায়ুতে আলোর বেগ সব থেকে বেশি। এই ছিল আমাদের 9 নম্বর অধ্যায়। এবার আসি আমরা 10 অধ্যায়। তো 10 অধ্যায় থেকে মোটামুটি বলা যায় 1 থেকে 2টা কমন আসবে। এখন দেখি 10 অধ্যায়ে আমরা প্রায় 10টা প্রশ্ন নিছি। দেখি প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সঠিক? খেয়াল করি এখানে বলরেখার বিষয়টা বোঝানো হয়েছে। তো আমরা বলরেখা সম্পর্কে কি জানি? যে তড়িৎ ক্ষেত্রে একটা একক ধনাত্মক চার্জ রাখলে সেটা যে পথে পরিভ্রমণ করে সেটা হচ্ছে বলরেখা। খেয়াল করি এটা যেহেতু প্লাস চার্জ, এখানে যদি +1 কুলম্ব রাখি এটাকে কি করবে? ঠিক বাইরের দিকে বিকর্ষণ করবে, তার মানে ঠিক আছে। এবার খেয়াল করি এখানে যদি একটা +1 কুলম্ব চার্জ রাখি, যেহেতু এটা মাইনাস, এটাকে আকর্ষণ করবে, তার মানে ভিতরের দিকে। খেয়াল করি এইখানে যদি একটা চার্জকে রাখি এটাকে এই বরাবর বিকর্ষণ করবে, এই বরাবর আকর্ষণ করবে, ফলে লোভ দিয়ে একটা বিষয় এই বরাবর যাবে, ফলে
চার্জটা এই পথে পরিবহন করবে। তাহলে আমাদের তিনটাই সঠিক গেল। এবার আসি 2 নম্বর প্রশ্ন। আমাদের দেওয়া আছে যে এইটা চার্জ 2 কুলম, এইটা চার্জ 2 কুলম এবং মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে 2 মিটার। এখন বলছে বিকর্ষণ বল কত। খেয়াল করি F = আমরা কি জানি K × Q1 × Q2 ভাগ হচ্ছে R স্কয়ার। তাহলে মান বসাই। F = কি হচ্ছে 9 × 10⁹ ইনটু চার্জের মান 2, এই চার্জের মানও 2 ভাগ হচ্ছে ডিসটেন্স 2 স্কয়ার। তাহলে 2 স্কয়ার কত আসলো 4। তাহলে এই 4 এই 4 কাটা গেল, তাহলে 9 × 10⁹ বুঝা গেল। এখন যদি দূরত্ব দ্বিগুণ হলে বিকর্ষণ বল কত হবে। খেয়াল করি সব ঠিক থাকবে। তাহলে 9 × 10⁹ ইনটু 4 আর দূরত্বটা দ্বিগুণ, তাহলে আগে ছিল 2 এখন করলাম 4, তাহলে 4 স্কয়ার কত 16। তাহলে 4 এখানে 4, তাহলে এই 9 কে আমরা 4 দিয়ে ভাগ দিব, তাহলে কি আসবে 2.25 ইনটু 9⁻10⁹। তাহলে ঠিক আছে। চার্জ দুটির মান দ্বিগুণ করা হলে এত হবে, এটাও ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 2 3। ওকে, এবার আসি 3 নম্বর প্রশ্ন। এটা আসার সম্ভাবনা অনেক বেশি যে এরকম দেওয়া থাকবে। বি বিন্দুটা খেয়াল করি, আমাদের বি বিন্দুর বিভব জানতে চেয়েছে এবং বি বিন্দুর বিভবটা খেয়াল করি। বি বিন্দুটা কার সাথে যুক্ত, ভূমির সাথে যুক্ত। যখন এরকম থাকবে ভূমির সাথে যুক্ত, এই চিহ্নটা মানে ভূমির সাথে যুক্ত, তখন তার বিভবটা কত হয়ে যাবে 0 ভোল্ট। তাহলে অ্যান্সার হচ্ছে খ। চার্জের প্রবাহ কিসের উপর নির্ভর করে, পরিবাহী রোধ, বিভব পার্থক্য, তড়িৎ তীব্রতা, তড়িৎ বল। কার উপর নির্ভর করে, বিভবের উপর নির্ভর করে। কোন ক্ষেত্রে 15 কোন তড়িৎ ক্ষেত্রে 15 কুলম এর আহিত বস্তু স্থাপন করো যাতে সেটি 30 নিউটন বল লাভ করে। এখন তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত। তাহলে আমরা কি জানি E = কি F ভাগ Q। তাহলে F এর মান আমাদের কত দেওয়া আছে 30 নিউটন আর Q এর মান আমাদের কত দেওয়া আছে 15 কুলম। তাহলে কত আসবে 2। এখন এটার মান হচ্ছে এর একক হচ্ছে নিউটন, এর একক হচ্ছে কুলম, তাহলে নিউটন পার কুলম, তাহলে 2 MC−1। তাহলে এটা নিউটন পার কুলম। ওই তড়িৎ ক্ষেত্রে 100 কুলমের আহিত বস্তু স্থাপন করলে সে কত বল লাভ করবে। তাহলে F = কি E × Q। তাহলে E আমাদের বলছে ওই তড়িৎ ক্ষেত্রের মান 2 আর Q এর মান কত 100। তাহলে কত নিউটন বল লাভ করবে 100 × 2, তাহলে 200 নিউটন বল লাভ করবে। তাহলে 200 নিউটন। এবার আসি পৃথিবীর বিভব কত ভোল্ট। পৃথিবীর বিভব কি ধরা হয় 0 ভোল্ট। মুখস্থ মান। দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে। খেয়াল করি আকর্ষণ বল দূরত্বটার সাথে কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি হবে 1 দ্বিগুণ করছো তাহলে 2 স্কয়ার কি হবে 1/4। তাহলে আগের থেকে কি হবে 1/4 গুণ। তাহলে অ্যান্সার হবে গ 1/4। চার্জের অস্তিত্ব নির্ণয় করা যায় কিসের মাধ্যমে। এটা আমরা কি জানি তড়িৎবীক্ষণ যন্ত্র। একটি ক্যাপাসিটরকে এমন ভাবে চার্জ করা হলো যেন প্লেটের বিভব কত 100 ভোল্ট হয়, তবে সঞ্চিত শক্তি কত। খেয়াল করি আমরা কি জানি সঞ্চিত শক্তি E = কি জানি হাফ CV²। হাফ, এখানে সি এর মানটাকে অবশ্যই কিসে নিতে হবে ফ্যারাড এককে নিতে হবে, যেহেতু এটা মাইক্রোফ্যারাড দেওয়া আছে ফ্যারাড এককে নিব। তাহলে 0.2 × 10⁻6 C × V²। V এর মান কত আমাদের 100, তাহলে 100 স্কয়ার যেই মান আসে, তাহলে আমাদের মান আসে 0.001 জুল। আমাদের অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা দেখি 11 অধ্যায়। 11 অধ্যায় প্রথম প্রশ্ন আমরা নিছি যে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা তবু দেখি যে আমাদের এখানে সার্কিট দেওয়া আছে, সার্কিটের ভোল্ট দেওয়া আছে 8 ভোল্ট, 3টা রোধ দেওয়া আছে। এখন বলছে তুল্য রোধ কত। খেয়াল করে দেখি আমরা বর্তনীর নামকরণ করব A B C। খেয়াল করি B C এর মধ্যে কয়টা রোধ আছে 2টা রোধ আছে, তাহলে এই দুইটা সমান্তরাল আছে, তাহলে 1/2 + 1/2 কি আসবে লসাগু 2, তো 1 + 1 তাহলে কিছু উপরেও 2 নিচেও 2, তাহলে 2 ভাগ 2 দিলে কি আসে 1, অর্থাৎ আরপি হচ্ছে 1। এখানে আসলাম এই দুইটা মিলে আমরা 1 পাইলাম, এই 1 এর সাথে এটা কিসে আছে এটা শ্রেণীতে আছে, তাহলে 1 + 1 তাহলে কত আসলো 2। বর্তনীর তুল্য রোধ হচ্ছে 2 ওহম, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা 2 ওহম। এবার আসি বর্তনীর তড়িৎ প্রবাহ কত। তো আমরা I = কি জানি V ভাগ বর্তনীর তুল্য রোধ R, তাহলে V কত 8 ভোল্ট, তাহলে 8 ভাগ R এর মান আমাদের কত 2, তাহলে কত এম্পিয়ার আসবে 4 এম্পিয়ার। এখন দেখি 5 4, তাহলে এটা আমাদের অ্যান্সার 4 এম্পিয়ার। এবার আসি B বিন্দুর বিভব কত। খেয়াল করি আমাদের জানতে চেয়েছে যে B বিন্দুর বিভব কত। তাহলে B বিন্দুর বিভব কিভাবে নির্ণয় করব 8 ভোল্ট, তার মানে A বিন্দুর বিভব কত ভোল্ট হবে 8 ভোল্ট, এবং A ও B এর মধ্যে বিভব পার্থক্য কতটুকু, বিভব পার্থক্য VAB = কি জানি আমরা I × R। এখন খেয়াল করি A ও B এর মধ্যে কত রোধ আছে, রোধের মান হচ্ছে 1 এবং এর মধ্য দিয়ে কত এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে, মোট তড়িৎটাই প্রবাহিত হবে, তাহলে 4, তাহলে 4 × 1 তাহলে 4 ভোল্ট।
তাহলে 8 থেকে এ বিন্দুর বিভব 8 ভোল্ট, এখানে খরচ বা আমরা বলতে পারি সহজ করে খরচ হলো কত ভোল্ট, 4 ভোল্ট। 4 ভোল্ট, তাহলে থাকলো আর কত ভোল্ট, 4 ভোল্ট। তাহলে বি বিন্দুর বিভব হচ্ছে 4 ভোল্ট। আশা করি বুঝছি। এবার আসি 4 নাম্বার, বি ও সি এর বিভব পার্থক্য কত। খেয়াল করি বি এবং সি এর মধ্যে কয়টা রোধ আছে, এই দুইটা রোধ। এই দুইটা রোধের মধ্যে তুল্য রোধ আমরা কত পাইলাম, 1 ওহম পাইলাম। তাহলে ভিবিসি সমান সমান আই ইনটু আরপি। আই এর মান খেয়াল করি এই দুইটা রোধের মধ্যে দিয়ে মোট কারেন্ট কত যাবে, 4 এম্পিয়ার, ইনটু আরপি এর মান কত, 1, তাহলে 4 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য কত ভোল্ট আসবে, 4 ভোল্ট। আশা করি বুঝছি। এবার জানতে চেয়েছে যে R2 রোধের ক্ষমতা কত। আমি এখানে উল্লেখ করে দিছি এই রোধটা হচ্ছে আমাদের R2 রোধের ক্ষমতা কত। তাহলে আমরা ক্ষমতা P সমান সমান কি জানি, I স্কয়ার R। খেয়াল করি এর মধ্য দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাবে, 4 এম্পিয়ার। যেহেতু রোধ সমান হওয়ার কারণে আমরা খেয়াল করি এই পাশে 4 এম্পিয়ারের মধ্যে এদিক দিয়ে যাবে 2 এম্পিয়ার, এদিক দিয়ে যাবে 2 এম্পিয়ার। তাহলে 2 স্কয়ার ইনটু আর এর মান কত, 2। তাহলে 4 ইনটু 2 কত আসলো, 8 ওয়াট। আশা করি বুঝছি। তাহলে আমাদের 8 ওয়াট। যদি রোধ একই না হতো তাহলে আমরা কি করতাম, প্রথমে এর তড়িৎ প্রবাহ বের করতাম কিভাবে, যে ভিবিসি ভাগ ওই রোধটা R2, তাহলে ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা আমরা পেয়ে যেতাম। I2 সমান সমান ভিবিসি ভাগ R2। আশা করি বুঝছি। এবার আসি 5 নম্বর, বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে নিউট্রাল তারের ভোল্টেজ কত। এটা অবশ্যই কি হবে, নিউট্রাল তারের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। সরাসরি হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কত মাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষ মারা যেতে পারে, এটা হবে 20 মিলি অ্যাম্পিয়ার। আমাদের দেওয়া আছে 7 নম্বর প্রশ্ন, যে 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 1 ঘন্টা করে 30 দিন জ্বালালে বিদ্যুৎ শক্তি ব্যয় হবে কত। কাজ সমান সমান কি জানি, P ইনটু টি। তাহলে P এর মান কত দেওয়া আছে, 60 ওয়াট। ওয়াটটাকে অবশ্যই কিলোওয়াটে নিতে হবে, এই জন্য 1000 দিয়ে ভাগ দিতে হবে, ইনটু টি। টিটাকে অবশ্যই আমাদের কিসে নিতে হবে, ঘন্টায় নিতে হবে, 30 ইনটু 1, তাহলে 30 আওয়ার। খেয়াল করি কেটে দেই, আমরা কত পাচ্ছি, 318 ভাগ 10, তাহলে কি আসবে, 1.8 কিলোওয়াট। আশা করি বুঝছি। তাহলে আমাদের অ্যান্সার এটা। এবার 8 নাম্বার, 1 ইউনিট বিদ্যুৎ সমান সমান কত বিদ্যুৎ বা কত জুল। তাহলে W সমান সমান কি জানি, P ইনটু টি। এটা আমরা কি জানি, 1 কিলোওয়াট ইনটু আওয়ার। 1 কিলোওয়াট মানে কত, 1000 ওয়াট, ইনটু আওয়ার বলতে কত, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে যেই মানটা আসে, তাহলে কি আসবে, 3.6 ইনটু 10 পাওয়ার 6 জুল। আশা করি বুঝছি। এবার হচ্ছে আর কিসের উপর নির্ভরশীল। খেয়াল করি আমরা একটা জানি, আর সমান সমান L ভাগ A, অর্থাৎ আর হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক, ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এবং আমরা কি জানি, কোন একটা পদার্থের রোধ কিসের উপর নির্ভর করে, আপেক্ষিক রোধের উপর নির্ভর করে। আবার আপেক্ষিক রোধ কার উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে। তার মানে রোধ পরিবাহীর দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং কি উপাদানের উপর নির্ভর করে। আর আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে তাপমাত্রা। যদি পরিবাহী হয়, পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা যত বাড়বে রোধ কিন্তু তার তত বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে আমাদের আনসার কি আসলো, 3টাই। তাহলে 1, 2 ও 3। তাহলে আমাদের আনসার হচ্ছে 1, 2, 3। এবার আসি, পরিবাহকত্বের একক কি হবে, ওহম পার মিটার। ওহম মিটার ইনভার্স 1। এখন এটা কিভাবে আসলো, খেয়াল করি আমরা জানি আর, এই যে ইকুয়েশনটা লিখলাম L ভাগ A, এখান থেকে আমরা খেয়াল করব আর সমান সমান এখানে রো ইনটু L ভাগ A। এই রো সমান সমান আমরা কি লিখতে পারবো, আর ইনটু A ভাগ হচ্ছে L। আর এর একক কি জানি আমরা, ওহম, ইনটু ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, ভাগ L এর একক হচ্ছে মিটার, কি আসবে, ওহম মিটার। আর এই পরিবাহকত্ব হচ্ছে এই আপেক্ষিক রোধের পরিবাহকত্ব, সিগমা সমান সমান 1 ভাগ রো। তাহলে কি আসবে, 1 ভাগ ওহম মিটার। তাহলে কি আসবে, ওহম মিটার ইনভার্স 1। আশা করি বুঝছি। এবার আসি আমরা 12 অধ্যায়ে। 12 অধ্যায়ে আমাদের মেইনলি ট্রান্সফরমার থেকে প্রশ্ন আসে, সাথে আমাদের এই জ্ঞানমূলকগুলো পড়তে হবে। তো 12 অধ্যায়ের আমাদের প্রথম প্রশ্ন এখানে জানতে চেয়েছে যে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত। আমরা জানি এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী, এটা হচ্ছে গৌণ কুণ্ডলী। এখানে সম্পর্কটা মেইন ব্যাপার, সম্পর্কটা আমাদের কি জানি, ইপি ভাগ ইএস সমান এনপি ভাগ এনএস। এখানে শুধু তড়িৎ প্রবাহটা বিপরীত হবে, এখানে কি হবে, আইএস ভাগ আইপি। এখন আমরা দেখি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত। খেয়াল করি এখানে মান বসাই, আমাদের ইপির মান দেওয়া আছে কত, 250 ভোল্ট। তাহলে 250, ইএস এর মান আমাদের কত দেওয়া আছে, 1500 ইজ ইকুয়াল টু এনপির মান আমাদের কত দেওয়া আছে, 100। তাহলে এনএস ইকুয়াল টু হোয়াট,
তাহলে এনএস টাইপ এসে নিয়ে যাই, তাহলে এনএস সমান আমরা কি লিখতে পারবো 100 ইন্টু 1500 ভাগ হচ্ছে 250। তাহলে খেয়াল করে একটু ক্যালকুলেশন করি, আমাদের মান আসে 600। তাহলে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা হলো 600। এখন গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত, আমাদের আইএস এর মান জানতে চেয়েছে। তাহলে আইএস সমান আমরা একবারে কি লিখতে পারি, আইএসটা এখানে রাখলাম, তাহলে ইপি ইন্টু আইপি ভাগ ইএস। ইপির মান আমাদের কত 250 ইন্টু আইপির মান কত 12 এম্পিয়ার, এখানে দেওয়া আছে 12 এম্পিয়ার, ভাগ ইএস এর মান কত 1500। তাহলে আমাদের যে মানটা আসে, আমাদের মান আসলো 2 এম্পিয়ার। এবার বলছে উক্ত ট্রান্সফরমারের সাহায্যে কত কিলোওয়াটের ট্রান্সফরমার চালানো সম্ভব। এজন্য আমাদেরকে যেটা করতে হবে যে ক্ষমতা বের করতে হবে, এই ট্রান্সফরমারের ক্ষমতা কত, পি ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভিআই, একটা ইকুয়েশন জানি। তাহলে এখানে ভি বলতে কি ইআই লেখা যাবে, ই ইন্টু আই। ই এর মান কত 250 ইন্টু এর তড়িৎ প্রবাহ কত দেওয়া আছে 12, তাহলে 250 ইন্টু 12 আমাদের মান আসে 3000 ওয়াট। তার মানে 3 কিলোওয়াট পর্যন্ত চালানো যাবে। এখানে খেয়াল করি, এখানে 2 কিলোওয়াট, 4 কিলোওয়াট, 5 কিলোওয়াট এবং 3.6 কিলোওয়াট, তাহলে চালানো সম্ভব হবে 2 কিলোওয়াটের। ওকে, এবারে সেই ক্রেন তৈরিতে ব্যবহার করা হয়, তাড়িত চুম্বক কোনটি তড়িতের চৌম্বকীয় নীতির ভিত্তিতে তৈরি, এটা হবে বৈদ্যুতিক মোটর। এবার আসি 6 নম্বর প্রশ্ন, একটি আরোহী ট্রান্সফরমার, আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার কি হবে, ভোল্টেজ বৃদ্ধি করবে এবং কি তড়িৎ প্রবাহ হ্রাস করবে। আর যদি বলতো অবরোহী ট্রান্সফরমার, তাহলে ভোল্টেজ হ্রাস পেত আর তড়িৎ প্রবাহ বৃদ্ধি পেত। আশা করি বুঝছি।